রেকর্ড অন করে দিলাম। তো এখানে ঠিকাদারদের ব্যয় নির্ধারণ করা যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলাতে আপনার এখানে একদম কন্ট্রাক্টদার, আমরা সচরাচর যাদেরকে দেখি যে যাদেরকে আমরা ঠিকাদার বলি বা কন্ট্রাক্টদার, তারা কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করে এবং যে কোনো কাজ থেকে যদি তারা যে কোনো জায়গা থেকে যদি কোনো কাজ পায়, সেই কাজটা তারা কিভাবে সম্পাদন করে, তো সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা আছে যে একজন কন্ট্রাক্টদার সে সরকারি কাজ অথবা বেসরকারি কাজ যে কোনো জায়গা থেকে সে কন্ট্রাক্ট পেতে পারে। তো এই কন্ট্রাক্টের কাজটা করতে গেলে তার যে ব্যয়গুলা হয়, সেই ব্যয়গুলা থেকে সে কন্ট্রাক্ট করে যে আয়টা পায়, এটা বাদ দিয়ে তার যে মুনাফাটা হয় সেটা এখানে কিভাবে বের করতে হবে, এই অঙ্কটাই এখানে ঠিকাদারদের মাধ্যমে আমাদের করতে হয়। তো এখানে ঠিকাদারদের আপনার এক এবং দুই এই দুইটা অধ্যায় হচ্ছে আপনাদের এখানে ঠিকাদারদের ক্ষেত্রে থিওরিটিক্যাল আর কি, যে ঠিকাদার কি অথবা ঠিকাদার এখানে কোন কোন কাজগুলো এখানে করতে হয়, এখানে ঠিকাদাতাকে অথবা এখানে ঠিকাদারকে, এইগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা এত বিস্তারিত এখানে আলোচনা করলে আপনাদের অঙ্কে সময় কম দেওয়া লাগবে বা অঙ্কে সময় দিতে পারবো না বেশি। তো সেই কারণে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে মোটামুটি যতটুকু আপনাদের আইডিয়া দরকার ততটুকু আইডিয়া দিব, আইডিয়া দিয়ে আমরা চলে যাব হচ্ছে অঙ্কে। ঠিক আছে, তো এখানে ঠিকা কাজের মূল আইডিয়াটা হচ্ছে আমরা এখানে ঠিকাদার যে কাজগুলা করে সেটাকে আমরা এখানে ঠিকাকার্য বলবো। তো ঠিকাদার যে কাজগুলা করে সে কোনো না কোনো জায়গা থেকে এই ঠিকাদারি কাজটা পায়, যে তাকে এই কাজটা দেয় তাকে আমরা বলি হচ্ছে ঠিকাদাতা। ঠিক আছে, তো ঠিকাদাতার নিকট থেকেই সে এই ঠিকাদারি কাজটা পায়। তো এখানে ঠিকাকার্যের ক্ষেত্রে আমরা সচরাচর আমাদের আশেপাশে দেখে থাকি যে এই রাস্তাঘাট বা ব্রিজ কালভার্ট এগুলা বা বড় বড় দালান কোঠা নির্মাণ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্টে কাজটা দিয়ে দিই, যে তারা ব্রিজটা কমপ্লিট করে দিবে অথবা তারা একটা দালান কমপ্লিট করে দিবে, 10 তলা দালান, তো কত টাকা দেওয়া লাগবে তার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়। তো সেই অনুযায়ী সে ব্রিজ দালান অথবা এখানে ফ্লাইওভার ওভার ব্রিজ রাস্তাঘাট সেগুলোর সে কন্ট্রাক্ট নেয়। তো যে আপনার এখানে কাজটা এই ঠিকাদারকে দিয়ে করায়, হ্যাঁ, তো তাকে আমরা বলি হচ্ছে ঠিকাদাতা। ঠিক আছে, যে কাজটা করায়, ধরেন যে যার বিল্ডিংটা করে দিচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে ঠিকাদাতা। যার কাজটা করছে ঠিকাদার তাকে আমরা বলি হচ্ছে ঠিকাদাতা। যে যার কাছ থেকে কন্ট্রাক্টটা পাওয়া গেল সেই হচ্ছে ঠিকাদাতা, তো তাকে আমরা বলি হচ্ছে এখানে কন্ট্রাক্টরি। আর যে আপনার এখানে কাজটা করে, হ্যাঁ, যে পক্ষ কাজটি সম্পাদন করার জন্য চুক্তিবদ্ধ হয় বা যে কাজটা করে তাকে আমরা বলি হচ্ছে কন্ট্রাক্টর বা ঠিকাদার। তো এতটুকু আইডিয়া আপনাদের ঠিকই আছে। এখানে ঠিকাদারের যে কাজগুলা আমরা সবাই মোটামুটি এখানে মোটামুটি জানি। তো এখানে যে ঠিকার কাজটা যার কাছে দেয়, মানে আমার 10 তলা বিল্ডিং, আমি 10 তলা বিল্ডিংটা করাচ্ছি, তো আমি হচ্ছে এখানে ঠিকাদাতা। আর যারে দিয়ে করাচ্ছি, যে কন্ট্রাক্টর আমার কাজটা করে দিচ্ছে, সেই কন্ট্রাক্টরের বাংলা শব্দ হচ্ছে ঠিকাদার। ঠিক আছে, এবং আমাদের মাঝখানে একটা চুক্তি থাকবে। তো এটাই মোটামুটি এখানে ঠিকা কার্যের শুরু, যে ঠিকা কার্য করাতে গেলে আমার ঠিকাদারকে দিয়ে আমার কাজটা করা নিতে হবে এবং এখানে একটা চুক্তি থাকবে। তো আমরা এখন যে হিসাবগুলা করব হচ্ছে এই ঠিকাদারের পক্ষ হয়ে, যে আমি একজন কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টদারি ব্যবসা যদি আমি করি, এই কন্ট্রাক্টদারি ব্যবসা করলে আমার এই যে কন্ট্রাক্ট দাতা যে আছে বা ঠিকাদাতা যে আছে, তার কাছ থেকে আমি কত টাকা নিলে আমার ব্যবসাটাতে প্রফিট হবে। তার মানে আমি যদি এখানে ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে না পারি, যদি আমার এখানে ঠিকাদাতার কাছ থেকে যে টাকাটা আমার চাওয়ার কথা সেটা যদি আমি সঠিকভাবে চাইতে না পারি, আমি যদি এখানে হিসাবে গরমিল দেখাই, তাহলে আমি কাজটা পাবো না। বেশি টাকা দেখাইলে আমি কাজটা পাবো না, আবার কম টাকা দেখাইলে আমার এখানে কাজটাতে লস হবে। মানে তার কাছ থেকে 10 তলা আমি বিল্ডিং করব, এখানে আমি কন্ট্রাক্ট করলাম হচ্ছে এখানে 3 কোটি টাকা লাগবে, তো আমার বিল্ডিং করতে দেখা গেলে এখানে 3.5 কোটি টাকা লাগবে, তাহলে কিন্তু আমার এখানে শুরুতেই লস। ঠিক না? তো সেই ক্ষেত্রে আমার এখানে ঠিকাদাতার কাছ থেকে কত টাকা নিলে আমার এখানে লাভ থাকবে, সেই হিসাবগুলো আমরা এখানে ঠিকাদার হয়ে বা কন্ট্রাক্টদার হয়ে আমরা ঠিকাদার কিভাবে মুনাফা বের করতে হয় এখানে সেটা দেখব। এটাই আপনাদের পঞ্চম অধ্যায় ঠিকা কার্য। ঠিক আছে, তো এখানে ঠিকা কার্যের কাজ করতে গেলে এখানে অনেকগুলো স্টেপসের কথা তারা এখানে বলছে, যে ঠিকা কার্যে কিভাবে প্রসেসগুলো হয়ে আসে। তো আমাদের এত কিছু পড়ানোর সময় নাই,
আপনারা একটু দেখে নিবেন যে ঠিকাকার যে ধরেন যে কিভাবে প্রসেস হয়ে একজন ঠিকাদার কাজগুলা পায়। ঠিক আছে? যে ঠিকা কার্য পেলেই ধরেন যে সে কাজ শুরু করতে পারে না। ঠিকা কার্য শুরু করার আগে তাকে অনেকগুলা এখানে ফর্মালিটিস মেইনটেইন করতে হয়। সেই ফর্মালিটিস গুলা এখানে দেওয়া আছে। ঠিক আছে? যেমন আপনি ধরেন যে বিল্ডিং করতে গেলেই ধরেন যে ১০ তলা একটা বিল্ডিং করাবেন। এখন ঠিকাদারকে দিয়ে দিলেই সে পরের দিন থেকে এখানে খোঁড়াখুড়ি করে ধরেন যে বিল্ডিং এর পিলার বসায় ফেলবে এরকম না। ঠিক আছে? তো সে এখানে ধরেন যে জমি যদি এখানে সরকারি জায়গা হয়, জমি যদি সরকারের না থাকে, জমি অধিগ্রহণের কাজটাও তারা এখানে দেখা যায় যে সরকারের পক্ষ হয়ে সরকারের সাথে থেকে জমি অধিগ্রহণ হয়ে গেলে তারপর থেকে তাদের কাজটা এখানে শুরু হয়। তারপরে এখানে তারা নকশা প্রণয়ন করে কিভাবে কাজটা করবে। নকশা প্রণয়নের কাজটা এখানে ঠিকাদার করে না। এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে দিয়ে সরকার নকশা প্রণয়ন হয়। নকশা প্রণয়ন হয়ে গেলে এখানে এখানে ভূমি জরিপ যারা করে তারা এখানে সয়েল টেস্ট করে এখানে ১০ তলা বিল্ডিং বানানো যাবে কিনা সেই পরীক্ষাটা এখানে করে। তো পরীক্ষা হয়ে গেলে এরপরে এখানে আপনার ব্যয় প্রাক্কলন করা হয় যে কত টাকা এখানে এস্টিমেট করলে এই ১০ তলা বিল্ডিং বানানো যাবে। তো এভাবেই আপনার এখানে ঠিকা কার্যের স্টেপগুলো আস্তে আস্তে নেমে আসে। তো আমরা ধরেন যে একটা সরকারি কাজ যদি এখানে ঠিকাদারের মাধ্যমে করাইতে যাই তাহলে আমরা পত্রিকাতে দেখি যে এখানে টেন্ডার নোটিশ হয়। টেন্ডার নোটিশের মাধ্যমে সরকার এই ঠিকা কার্যের জন্য এখানে কন্ট্রাক্টদার নিয়োগ করার জন্য সরকারিভাবে এখানে বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তো এখানে ধরেন যে কত টাকা হইলে আপনার সরকারি বিজ্ঞপ্তি এখানে প্রেস নোট আকারে অথবা এখানে বিজ্ঞাপন আকারে পত্রিকাতে দেওয়া লাগবে, এখানে এটা ভেঙে ভেঙে দেওয়া আছে। ধরেন যে আপনার এখানে প্রেস স্ট্যান্ডার্ড যেটা আছে যে প্রাক্কলিত ব্যয় যদি ১ লাখ টাকার ঊর্ধ্বে হয়, হ্যাঁ প্রাক্কলিত ব্যয় যদি না ১০ লাখ টাকার ১.শতক সহস্র অযুত লক্ষ না ১ লাখ, এখানে প্রাক্কলিত ব্যয় যদি ১ লাখ টাকার ঊর্ধ্বে হয়, যদি পাবলিক খাত বা সরকারি খাত থেকে টাকা খরচ হয় সেই ক্ষেত্রে এখানে প্রেস দরপত্র ইস্যু করতে হবে। আপনার প্রেস দরপত্র ইস্যু করার নিয়মই হচ্ছে যে আপনার যদি এখানে খরচটা ১ লাখ টাকার ঊর্ধ্বে হয় অবশ্যই এখানে এই প্রেসের মাধ্যমে বা দৈনিক সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই দরপত্রটা আহ্বান করতে হয়। মানে এখানে ঠিকাদারকে পত্রিকার মাধ্যমে জানাতে হয় যে সরকারি একটা কাজ ১ লাখ টাকার ঊর্ধ্বে, দ্যাট মিনস আপনার ৫ লাখ টাকার কাজ হইতে পারে। তো এইখানে আপনি পত্রিকাতে বিজ্ঞাপন দিবেন যে সরকারি এই কাজটা হবে, তো কারা কারা আগ্রহী, এই কাজটার কষ্ট হচ্ছে এত, তাহলে দেখা যাবে যে এই মর্মে ঠিকাদাররা আপনার এখানে প্রেস দরপত্র দেখে তারা অ্যাপ্লিকেশন করবে এই কাজটা করার জন্য। তো যে আপনার কমে বিড করবে সেই কাজটা পাবে। এরপরে হচ্ছে আপনার এখানে স্থানীয় দরপত্র আছে, যে স্থানীয় দরপত্র এটা হচ্ছে প্রাক্কলিত ব্যয় যদি ৫,০০০ টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে হয়, তার মানে ১ লাখ টাকার কম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি স্থানীয় দরপত্রের মাধ্যমে বা এখানে আপনার লোকাল টেন্ডার বলি আমরা এটা, লোকাল টেন্ডারের মাধ্যমে নোটিশ জানায় অথবা এখানে যে কোনো আপনার দপ্তরগুলোতে নোটিশ দিয়ে আপনি এই কাজটা করায় নিতে পারবেন। তো এটা দেখা যায় ইন্টারনাল যারা এখানে কন্ট্রাক্টর আছে তাদেরকে দিয়েও করানো হয় অনেক সময়। স্থানীয় দরপত্র যেটা আপনার ১ লাখ টাকার কমের যে কাজগুলো আছে এইগুলো সাধারণত এইভাবেই হয় যে স্থানীয় দরপত্রের মাধ্যমে বা লোকাল টেন্ডারের মাধ্যমে যাবে কাজটা যখন সেটা ১ লাখ টাকার নিচের কাজ হবে এবং ৫,০০০ টাকার ঊর্ধ্বে হবে। তারপর হচ্ছে স্পট কোটেশন। স্পট কোটেশন যে ক্ষেত্রে আপনার প্রাক্কলিত ব্যয় ৫,০০০ টাকা পর্যন্ত, সেখানে কমপক্ষে ৩টি প্রতিষ্ঠান বা ফার্মের কাছ থেকে স্পট কোটেশন সংগ্রহ করতে হয়। তো এইখানে কাজের জন্য একটি কমিটি গঠন করে এই স্পট কোটেশন পরীক্ষা নিরীক্ষা করে এইখানে কাজের যেই কাজ যাদের কাছ থেকে আমি কোটেশনটা সস্তায় পাবো তাদের কাছে কাজটা দেওয়া হয়। এই স্পট কোটেশন আমরা এখন আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি, যেমন আমাদের কলেজেই আমরা যদি ধরেন এখানে কম্পিউটার কিনতে যাই অথবা এখানে যেই কাজটাই আমি করি যেটা ৫,০০০ টাকার ঊর্ধ্বে, আমি কম্পিউটার কিনতে গেলাম অথবা আমরা এখানে প্রিন্টার কিনতে গেলাম যেটার দামটা আপনার ৫,০০০ টাকার ঊর্ধ্বে, তো সেই জিনিসটা কিনতে গেলে আমাকে ৩-৪টা দোকানের কোটেশন প্রাইস লাগে। তো এখানে ৩-৪টা দোকানের কোটেশন প্রাইস দেখে যেই দোকানে আপনার সস্তা মনে হচ্ছে সেখান থেকে আমরা এটা কেনার জন্য তাদেরকে অর্ডার দেয়। তো সেটাকে আমরা এখানে স্পট কোটেশন বলি, যেটা এখানে প্রাক্কলিত ব্যয় ৫,০০০ টাকা পর্যন্ত অথবা এখানে আমরা ৫,০০০ টাকা পর্যন্তই বলি, যে ৫,০০০ টাকার ঊর্ধ্বে হইলে আবার চলে যাবে এটা স্থানীয় দরপত্রে। তো যেখানে প্রাক্কলিত ব্যয় ৫,০০০ টাকা পর্যন্ত সেইখানে আমরা এখানে স্পট কোটেশন এর মাধ্যমে সেই কাজটা আমরা ঠিকাদারের কাছ থেকে বা এখানে যারা এটা বিক্রি করতেছে তাদের কাছ থেকে মিনিমাম ৩ জনের কাছ থেকে আমরা স্পট কোটেশন নেই এবং সর্বনিম্ন যারা কোটেশন প্রদানকারী বা দাম এখানে যারা দিচ্ছে যে এই কাজটা সর্বনিম্ন
ধরেন যে কেউ একজন দিল 4,500 টাকা, একজন দিল 4,700 টাকা, আরেকজন দিল 5,000 টাকা। তো ধরেন যে 4,500 টাকা দিয়েছে তার যদি এখানে জিনিসটা ভালো হয়, তাহলে সেই সর্বনিম্ন কোটেশন প্রদানকারী, তো তার কাছ থেকে আমি এই জিনিসটা কিনবো অথবা তাকে কাজটা দিব। তো এই হচ্ছে স্পট কোটেশন। তো দরপত্রের তালিকা তো এইভাবে আপনার এখানে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। তো আপনারা একটু দেখে নিন এগুলা। সবগুলো পড়াইতে গেলে আপনাদের সময় পাওয়া যাবে না, তো সেই কারণে আমি এখানে আর সরাসরি যাচ্ছি না। তো কয়েকটা বিষয় যেটা আপনারা একদমই না পড়াইলে না, সেই বিষয়গুলোতে আমি যাব। যেমন এখানে আপনাদের দরপত্রের ক্ষেত্রে আপনারা এই বিষয়টা সবসময় দেখবেন যে দরপত্রের ক্ষেত্রে দরপত্র যখন এখানে আহ্বান করা হয় ঠিকাদারের কাছ থেকে, তো ঠিকাদারের কাছ থেকে দেখা যায় যে একটা জামানত মানিয়ে আমাদের এখানে রাখা হয় যে আপনি যে কোনো ঠিকাদারকে যখন কাজ কোটেশন প্রাইজে আপনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিতে যাবেন, তো এখানে একটা জামানত মানি তাকে রাখতে বলা হয় যে এই টাকাটা সে উঠায় নিতে পারবে না, এই টাকাটা দিয়ে তাকে এই কাজটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন এখানে জামানত মানি যেটা আছে বা জামানতের জন্য যে টাকাটা দিতে হয়, যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যেমন ঠিকাদারের নির্ধারিত প্রাক্কলিত ব্যয়। এই যে নির্ধারিত প্রাক্কলিত ব্যয় বলতে এখানে এস্টিমেটেড কস্ট যেটা আছে, এই ব্যয়ের 2.5% এখানে জামানত হিসেবে দিতে হবে। এইখানে একটা এই অঙ্কে এটা বলা আছে আর কি যে 2.5% হারে জামানত দিতে হবে। তো এইখানে জামানতের যে কিছুটা কথাটা যেটা আসছে যে নিরাপত্তা বা সিকিউরিটি মানি, বা এখানে জামানতের যে টাকাটা, যে একজন ঠিকাদার যদি সে কাজটা পেতে চায়, অবশ্যই ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে তাকে এই কোটেশনের সাথে চাওয়া যে সিকিউরিটি মানি আছে সেই পরিমাণ টাকাটা তাকে এখানে দিতে হয়। তো এটাকে আমরা এখানে জামানতের টাকা বা এখানে সিকিউরিটি মানি বলি। যেমন এখানে যে অঙ্কটা ছিল যে ঠিকাদার ফার্ম কর্তৃক নির্ধারিত মোট প্রাক্কলিত ব্যয়ের, যে মোট প্রাক্কলিত ব্যয়ের 2.5% বা এখানে 2.5 ভাগ জামানত হিসাবে জমা দিতে হবে। তো এখানে যে কাজটা এটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গিয়েছে, কারণ এখানে 2,50,000 টাকার কাজ আর 25 লাখ টাকার কাজ। তো এখানে 25 লাখ টাকার কাজ, এইখানে 2.5% যদি জামানত দেওয়া হয়, তাহলে এখানে জামানত মানিটা আসে হচ্ছে এখানে 62,500 টাকা। তো এই 62,500 টাকা তাকে এখানে জামানত হিসাবে রাখতে হবে এই প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে যখন সে এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যদি কাজটা সে বিড করতে চায়, অবশ্যই তাকে এই টাকাটা জমা দিয়ে তাকে কাজটার জন্য এখানে দরপত্র তাকে সাবমিট করতে হবে। যেটা আমরা বাংলা সিনেমাগুলোতে দেখি যে টেন্ডার ড্রপ করতে যাওয়া, তো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এভাবে টেন্ডার ড্রপ করে যে কোটেশন মানিটা চাওয়া হয় সিকিউরিটি মানি হিসাবে, তো সেটা তাদেরকে এখানে দরপত্রের সাথে জমা দিতে হয়। তো আমরা এই জামানতের মানি চলে গেলে আমরা এখানে আরো একটু নিচে যাই। আমাদের এখানে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তো আমরা এখানে সবকিছু পড়বো না, আমাদের যে এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেইগুলোর কাছাকাছি আমরা যাই। এই 2 নম্বর অধ্যায়টাতে আমাদের ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেটা দিয়ে আমরা আসলে অঙ্কগুলো করি। তো এই 2 নম্বর মানে পার্ট 2 তে আমাদের এখানে অনেক কিছু পড়া লাগবে। পার্ট 2 তে আমরা একটু দেখি বিস্তারিত। তো এখানে পার্ট 2 তে আমাদের যে বিষয়গুলো আপনার এখানে পড়তে হবে, এখানে কিছু ব্যয়ের সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা সেই ব্যয়ের সংজ্ঞাগুলো এখানে একটু পড়বো যে কোন ব্যয়গুলা এখানে আপনার ধরেন যে আমরা অঙ্ক করতে গেলে আমাদের লাগবে, সেই ব্যয়গুলো আমরা এখানে একটু পড়বো। তো এখানে সবগুলো ব্যয় পড়ার দরকার নাই, আমাদের যে ব্যয়গুলো আমরা সরাসরি ধরেন যে আমরা লাগবে সেইগুলোই আমরা এখানে পড়বো। তো এখানে উপরে দেওয়া আছে ব্যাখ্যা বিশ্লেষণ, তো আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, যে ব্যয়গুলো আমাদের এখানে দরকার পড়বে সেগুলো আমরা একটু দেখি। তো আমরা ঠিকাদার অঙ্কগুলো আপনাদেরকে করে দেওয়া হয়েছে। তো ঠিকাদারের সেই অঙ্কটা কিভাবে আমরা করলাম, তো ঠিকাদারের অঙ্কটা করতে গেলে আমাদের এখানে ঘর করতে হয় ডেবিট এবং ক্রেডিট সাইডে। আমাদের ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখে ডেবিট সাইডে খরচগুলো এবং ক্রেডিট সাইডে যেই খরচটা আপনার হয়নি বা খরচের যে অংশটা আমার অবশিষ্ট রয়ে গেছে, হ্যাঁ এটা কত, এইটা হচ্ছে আপনার পেজ নাম্বার 168 নাম্বার পেজে আপনি এটা পাবেন। তো আপনাদের এখানে ঠিকা কার্যের যেই ব্যয়, আপনি ঠিকা কার্যের ব্যয় নির্ধারণ করতে গেলে আপনাকে ঘর টানতে হবে, যে আমাদের 4টা ঘর টানতে হয় ডেবিট এবং ক্রেডিটে। ডেবিটে 2টা ঘর থাকে, ক্রেডিটে 2টা ঘর থাকে। তো ডেবিটে কোন বিষয়গুলো যাবে, ক্রেডিটে কোন বিষয়গুলো যাবে, এইটা ঠিকা কার্য নির্ধারণ করতে গেলে অবশ্যই আপনার জেনে যেতে হবে। তো
তো আমরা যেহেতু অ্যাকাউন্টিং আগে থেকেই করে আসছি, তো অ্যাকাউন্টিং এ আমরা খরচ যেগুলো আছে বা ব্যয় যেগুলো আছে এগুলোকে সাধারণত আমরা এখানে লাভক্ষতি হিসাবে ডেবিট সাইডে বসাতাম। তো সেরকম ভাবেই আমরা এখানে ঠিকা কার্যের ক্ষেত্রেও আমরা ঠিকা কার্যের যে ব্যয়গুলো আছে সেই ঠিকা কার্যের ব্যয়গুলোকে আমরা ঠিকা কার্য করার জন্য যে ঘরটা আমরা করব সেই ঠিকা কার্যের ঘরের ডেবিট সাইডে আমরা বসাবো। তো ডেবিট সাইডে যে জিনিসগুলা বা যে ব্যয়গুলা যাবে সেটা হচ্ছে আমরা ঠিকা কার্যের জন্য যদি কোনো পণ্য ক্রয় করি সেই পণ্য ক্রয়ের খরচটা এখানে লিখতে হবে। আমরা যদি এখানে পণ্য ক্রয় না করে আমার যেই স্টকে যে পণ্যগুলো আছে সেগুলো যদি এখানে ঠিকা কার্যে সরবরাহ করি সেটাও এখানে ডেবিটে বসাতে হবে। আবার এখানে ঠিকা কার্য কর্তৃক পণ্য সরবরাহ, ঠিকা দাতা কর্তৃক পণ্য সরবরাহ, যদি এখানে ঠিকা দাতা এখানে পণ্য দেয় তো সেই ক্ষেত্রে তার কাছ থেকেও আমি এখানে পণ্যটা যেহেতু কিনে নিচ্ছি তো এখানে এই খরচটা এখানে লিখতে হবে ডেবিট পাশে। অথবা অন্য কোনো ঠিকা কার্য থেকে পণ্য সরবরাহ, একজন ঠিকাদারের দুই তিনটা সাইটে কাজ চলতে পারে, সে যদি অন্য জায়গা থেকে এখানে পণ্য নিয়ে আসে এই পণ্যটাও এখানে খরচ হিসাবে ডেবিট সাইডে লিখতে হবে। এবং পণ্য বিক্রয় থেকে প্রাপ্ত লাভ, এবং সে যদি পণ্য বিক্রয় থেকে কোনো লাভ পায় তাহলে সেটাও আমরা এখানে ঠিকা কার্যের ডেবিট সাইডে লিখবো। তো এটা একটু ব্যতিক্রম আছে। তো এরপরে এখানে ক্রেডিট সাইডে যেটা আছে, ক্রেডিট সাইডের ক্ষেত্রে এইখানে যেই খরচগুলো আমি করলাম এই খরচের সবগুলাই এখানে যে খরচ হয়ে যাবে এরকম না, কিছু জিনিস অবশিষ্ট রয়ে যেতে পারে। তো অবশিষ্ট যে জিনিসগুলো আছে সবগুলাই এখানে আবার ক্রেডিট সাইডে আসবে। যেমন আমি এখানে ঠিকা কার্ডের জন্য পণ্য ক্রয় করছিলাম, পণ্য সবগুলাই এখানে খরচ হয়নি, কিছু পণ্য রয়ে গেছে। তো এইখানে এই পণ্যগুলা আবার আমার যদি আমি গুদামে ফেরত পাঠাই এই খরচ থেকে এটা আবার বাদ দিতে হবে। তো বাদ দিতে গেলে এটা যেহেতু আমি খরচটা ডেবিট সাইডে লিখেছি এটা আমার আবার ক্রেডিট সাইডে বসাতে হবে। আবার এখানে ধরেন যে আমার পণ্য নষ্ট হয়ে যেতে পারে অথবা এখানে চুরি হয়ে যেতে পারে। তো নষ্ট হওয়া, চুরি হওয়া মানে যেটা আসলে ঠিকা কার্যের ব্যয় হিসাবে লাগেনি, মানে যেটা ব্যয় হওয়ার আগেই ক্ষতি হয়ে গেছে, তো ক্ষতিগুলো আবার এখানে ঠিকা কার্যের ব্যয়ের থেকে বাদ দিতে হয়। তো সেই কারণেই এই পণ্য চুরি অথবা আগুনে বিনষ্ট অথবা অব্যবহৃত পণ্যের মূল্য অথবা এখানে যদি যন্ত্রপাতির অপচয় আসে বা যন্ত্রপাতি যদি অবশিষ্ট থাকে তো এই যন্ত্রপাতির অবশিষ্ট মূল্যগুলো এখানে আসে। তো এই ঠিকা কার্যের মানে কিভাবে ব্যয় নির্ধারণ করতে হয় এটা আমরা একটু পরে গেলেই আরো বিস্তারিত জানবো। তো এইখানে এই পার্ট 2 তে আপনার এই জিনিসটা দেওয়া আছে, আপনার উপর থেকে একদম সিরিয়ালি এটা নিচ পর্যন্ত পড়ে আসবেন তাহলে এটা বুঝে যাবেন। তো আমরা এখানে শ্রমিকের মজুরি, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, যন্ত্রপাতি এগুলো সবগুলাই ঠিকা কার্যের ডেবিট সাইডে বসে। তো এই যে আপনার ঠিকা কার্যের ডেবিট সাইডে যে এখানে ব্যয়গুলা বসে এইগুলার থেকে যেই ব্যয়গুলো অবশিষ্ট থাকে হ্যাঁ সেগুলো আবার চলে যাবে হচ্ছে ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইড থেকে আপনার ঠিকা কার্যের যে ব্যয়গুলা হয়েছে এইগুলার অবশিষ্ট অংশগুলা আমি ক্রেডিট সাইডে বসিয়ে ঠিকা কার্যের ব্যয় থেকে এগুলো বাদ দিলে আমার এখানে আমরা বের করি হচ্ছে ঠিকা কার্যের জন্য এখানে যে সম্পাদিত কাজের জন্য যে ব্যয়টা হয় সেই ব্যয়টা আমরা এখানে নির্ধারণ করি। তো এটা আমরা একটু অঙ্ক গেলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো অঙ্কে যাওয়ার আগে এখানে কয়েকটা জিনিস অঙ্কের ভিতরে আমাদের লিখতে হয়, এই কয়েকটা জিনিস আমরা ক্লিয়ার না হলে অঙ্ক করার সময় এই শব্দগুলো আমাদের সমস্যা তৈরি করবে। তো সেই কারণে আমরা এই সংজ্ঞাগুলো পড়ে যাব। এই সংজ্ঞাগুলো আছে হচ্ছে আপনার পার্ট 3 তে, আপনি পার্ট 2 তে শুধু ঠিকা কার্যের একদম প্রাইমারি আইডিয়াটা যে ঠিকা কার্যটা কি অথবা ঠিকা কার্যের এখানে ডেবিট সাইডে ক্রেডিট সাইডে কোন কোন খরচগুলা বসে এবং খরচের সংজ্ঞাগুলা যেমন প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি, উপরি ব্যয় এগুলো আমরা আগেও পড়েছি। তো সেই কারণে আমরা পার্ট 2টা আর পড়লাম না, পার্ট 3 তে আমরা চলে আসি। পার্ট 3 তে ঠিকা কার্যের সাথে সরাসরি যেই আপনার শব্দগুলা ব্যবহৃত হয় বা ব্যয়গুলা আমরা এখানে লিখি তো সেইগুলোর এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করে দিব। এইটা দিয়ে আমাদের অঙ্কগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ঠিকা কার্যের পার্ট 3 যেটা আছে এটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন যারা আছেন। তো এখানে আপনাদের ঠিকা কার্যের আমরা যখন ব্যয় নির্ধারণ করি, ঠিকা কার্যের ব্যয় নির্ধারণ করতে গেলে আমার এই শব্দগুলো অবশ্যই আসবে। যেমন প্রথম যেটা আছে যে সম্পাদিত কাজের ব্যয়, তো এখানে সম্পাদিত কাজের ব্যয় যেটা আছে এটা আমরা একটু আগে যেটা বলেছি যে ঠিকা কার্যের ডেবিট সাইডে যে ব্যয়গুলো আমরা লিখি, ডেবিট সাইডের ব্যয়গুলো থেকে এখানে ব্যয়ের যে অংশগুলো অবশিষ্ট রয়ে গেছে সেগুলো যখন আমরা ক্রেডিট সাইডে লিখে ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইডে বাদ দিই তখন অ্যাকচুয়ালি ঠিকা কার্যের জন্য আমার কত টাকা ব্যয় হচ্ছে সেটা বের হয়। তো সেটাকে আমরা বলি হচ্ছে সম্পাদিত কাজের ব্যয় বা ঠিকা কার্যের আমি যতটুকু করেছি সেটার এখানে সম্পাদন কস্ট। তো এই ব্যয়টা
আমাদের এখানে ঠিকা কার্য যখন আমি করতে যাই, মানে ঠিকা কার্য যখন হিসাব করতে যাই, এই ব্যয়টা আমাদের অবশ্যই লাগবে। তো সেই কারণে আমরা এখানে একটু এটা পড়ে যাই, তাহলে আইডিয়াটা থাকলে আমরা অঙ্কটা সহজেই বুঝে যাব। তো এখানে সম্পাদিত কাজ, সম্পাদিত কাজ বলতে আমরা এখানে যেই কাজটা হয়েছে সেই কাজটা করতে কত টাকা ব্যয় হয়েছে সেটাকে আমরা সম্পাদিত কাজের ব্যয় বলি। যে কাজটা আমি করেছি সেই কাজটা করতে আমার যত টাকা ব্যয় হয়েছে সেটাই হচ্ছে সম্পাদিত কাজের ব্যয়। যেমন এখানে ধরেন যে 10 লাখ টাকা মূল্যের একটা ঠিকা কাজ আপনি পাইছেন, যে 10 লাখ টাকা মূল্যের একটা ঠিকা কাজ আপনাকে দেওয়া হয়েছে, যে আপনি যদি কাজটা কমপ্লিট করে দিতে পারেন আপনি 10 লাখ টাকা পাবেন। তো এই 10 লাখ টাকা মূল্যের ঠিকা কাজ করতে যে আপনার এখানে কাঁচামাল বাবদ আপনি খরচ করছেন 3,50,000 টাকা, মজুরি বাবদ খরচ করছেন 2,20,000 টাকা, এবং উপরি ব্যয় প্রদান করছেন 1,80,000 টাকা। এছাড়াও এখানে যন্ত্রপাতির অপচয় হয়েছে আপনার 50,000 টাকা। তো আপনার এখানে সম্পাদিত কাজের ব্যয়টা কত? তো সম্পাদিত কাজের এই যে সম্পাদিত কাজের ব্যয় এখানে সবগুলাই। তো আপনি এখানে কাঁচামাল 3,50,000 টাকা খরচ করছেন, মজুরি 2,20,000 টাকা খরচ করছেন, উপরি ব্যয় আপনার 1,80,000 টাকা খরচ করছেন, যন্ত্রপাতি 50,000 টাকা খরচ করছেন। তো এই সবগুলা ব্যয় যোগ করে দিলে আপনি এখানে ঠিকা কার্যের মানে সম্পাদিত কাজের ব্যয় আপনি পাবেন। তো ঠিকা কার্য সম্পাদিত কাজের ব্যয় আপনার এইভাবে বের করতে হয়। আপনি যখন ঠিকা কার্য সম্পাদিত ব্যয় বের করতে যাবেন, আপনার কাজটা করতে যে যতগুলা ব্যয় করা লাগছে সবগুলা ব্যয়কে আপনি যোগ করে দিলেই আপনি এখানে ঠিকা কার্য সম্পাদনের ব্যয়টা আপনি পেয়ে যাবেন। তো এখানে ঠিকা কার্য আপনি যদি সম্পাদন করেন, ঠিকা কার্যের ব্যয়টা যদি আপনি বের করেন, এখানে ঠিকা কার্যের যে ব্যয়টা হয়েছে এই ব্যয় থেকে আপনার এখানে ঠিকা কার্য বাবদ আপনি যত টাকা পাচ্ছেন এটার যে পার্থক্যটা এটাই কিন্তু আপনার এখানে মুনাফা হিসাবে নির্দেশ করে। যেমন আপনি 10 লাখ টাকা আপনি ঠিকা কার্যটার জন্য পেয়েছেন, পাবেন, পেয়েছেন না, আপনি পাবেন 10 লাখ টাকা আপনি ঠিকা কার্যের জন্য পাবেন, কিন্তু আপনি ব্যয় করেছেন 8 লাখ টাকা। তাহলে আপনার এখানে আপনি দেখতেছেন যে 2 লাখ টাকার মতো আপনার এখানে প্রফিট থাকে, কিন্তু আসলে সেটা প্রফিট থাকে না। আপনার এই ঠিকা কার্যের ক্ষেত্রে একটা সমস্যা আছে। ঠিকা কার্যের ক্ষেত্রে আপনার এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রত্যয়নকৃত কাজ। যে আপনি ঠিকা কার্য যেটা করছেন, আপনি কন্ট্রাক্টদারি যেহেতু করছেন, ধরেন যে একটা রাস্তা আপনি নির্মাণ করছেন, রাস্তা নির্মাণ করার জন্য আপনি 10 লাখ টাকা পেয়েছেন। তো এই রাস্তা নির্মাণ করার জন্য যে 10 লাখ টাকা আপনি পাবেন, কন্ট্রাক্টদারি কাজ পেয়েছেন রাস্তা নির্মাণের জন্য 10 লাখ টাকা। তো এই 10 লাখ টাকায় আপনি পেয়ে গেছেন এরকম না, এটা আপনি পাবেন আপনার কাজ শেষ হলে। আপনার কাজ দেখে ইঞ্জিনিয়ার যদি সার্টিফাইড করে যে আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে, এটা আপ টু দা মার্ক, তখন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ, যে কতটুকু পরিমাণ আপনাকে ধরেন যে এই ঠিকা কার্যের টাকা পরিশোধ করা যাবে, এটা ইঞ্জিনিয়ার আপনাকে সার্টিফাইড করে দিবে। তো সেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নকৃত কাজ। তো এটাও আমরা একটু পরে দেখব যে প্রত্যয়নকৃত কাজটা কি। ধরেন যে আপনি 10 লাখ টাকা জন্য রাস্তার টেন্ডার পেয়েছেন, তো ইঞ্জিনিয়ার আপনার কাজের কোয়ালিটি দেখে বুঝলো যে আপনি যে রাস্তাটা নির্মাণ করেছেন এটা কিছুদিন পরে পরেই মেরামত করতে হবে, এই রাস্তা ভেঙে যাবে, এটা ভালো করে করা হয়নি। তো সেই ক্ষেত্রে আপনার কোনো টাকাই সে প্রত্যয়ন করবে না। আপনি যত টাকাই খরচ করছেন পুরো টাকাটাই আপনার লস, কোনো টাকাই আপনি এখান থেকে পাবেন না। কিন্তু আপনি যদি কাজটা ভালো করে করেন, ইঞ্জিনিয়ার যদি সন্তুষ্ট হয়, তাহলে আপনার প্রত্যয়নকৃত কাজের সর্বোচ্চ আপনার 90% সে সার্টিফাইড করবে যে আপনি 10 লাখ টাকার কাজ আপনি পেয়েছেন, আপনি যে কাজটা করেছেন এইটাতে আপনার সরকার আপনাকে স্যাটিসফাই হয়ে 90% আপনার এখানে টাকা সরকার আপনাকে পরিশোধ করবে, এবং 10% টাকা সরকার রেখে দিবে যদি পরবর্তীতে আপনার এই রাস্তার কোনো সমস্যা হয়, যাতে ওই টাকা থেকে আপনার রাস্তাটা মেরামত করা যায়। তো সেটাকে আমরা বলেছি প্রত্যয়নকৃত কাজ। আর যতটুকু অংশ প্রত্যয়ন করা হয়নি সেটাকে আমরা বলেছি অপ্রত্যয়নকৃত। যেমন 10 লাখ টাকার ভিতরে যদি আপনার 90% প্রত্যয়ন করে, তাহলে আপনি 9 লাখ টাকা হচ্ছে প্রত্যয়নকৃত কাজ, আর 1 লাখ টাকা হচ্ছে অপ্রত্যয়নকৃত, এই টাকাটা আপনি পাবেন না। ঠিক আছে? তো সেই কারণেই আমরা এখানে ঠিকা কার্যের যে মূল্য, ঠিকা কার্যের মূল্যটাও আমাদের এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা এই বিষয়গুলোই এখানে ক্লিয়ারলি জানবো। তো এগুলো এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে। তো আমরা ঠিকা কার্যের যখন হিসাব করতে যাই, একটু আগে আমরা বলেছি যে ঠিকা কার্যের হিসাব করতে গেলে আমাদের ডেবিট পাশের যে যোগফল সেটা থেকে আমরা ক্রেডিট পাশের যোগফলটা বাদ দিই। তো আমাদের এখানে ডেবিট পাশের যে আইটেমগুলো আছে, সেই ডেবিট পাশের আইটেমগুলো আমরা সাধারণত ওই যে পণ্য ক্রয়, কাঁচামাল ক্রয়, মজুরি, যন্ত্রপাতি, এগুলো আমাদের ডেবিট পাশের আইটেম থাকে। এবং এই ডেবিট পাশের আইটেম থেকে কাঁচামালের যে অংশ অব্যবহৃত থাকে বা যেগুলো আমরা গুদামে ফেরত দেই, অথবা যে যন্ত্রপাতির যে মূল্য হিসাব শেষে মূল্যায়ন করা হয়, মানে অবশিষ্ট মূল্য, সেটা এখানে ঠিকা কার্যের ক্রেডিট সাইডে বসে বাদ যে ঠিকা কার্যের আসলে মূল্যটা এখানে ডেবিট থেকে ক্রেডিট সাইডে মূল্যটা বাদ দিয়ে যে মূল্যটা থাকে
সেটাকে আমরা সম্পাদিত কাজের ব্যয় বলি। তো আমরা এখানে সম্পাদিত কাজের ব্যয় নিয়ে আমরা এতক্ষণ পড়ছিলাম যে সম্পাদিত কাজের ব্যয়টা আপনি বের করবেন কিভাবে। সম্পাদিত কাজের ব্যয়টা আপনি এইভাবে বের করবেন যে ডেবিট সাইডে আপনি সমস্ত ব্যয়গুলা লিখবেন, ব্যয়গুলা লিখার পরে এখানে ব্যয়ের যে অংশটা আপনার অব্যবহৃত থাকে বা আপনি গুদামে ফেরত দিয়েছেন বা যন্ত্রপাতি যতটুকু আপনার অবশিষ্ট থাকে যেটা আপনি বিক্রি করতে পারবেন, তো সেই অংশটুকু আপনি ক্রেডিট সাইডে লিখবেন। লিখে এটা আপনি ডেবিট সাইডের অংশ থেকে বাদ দিলে যে টাকাটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে সম্পাদিত কাজের ব্যয় মূল্য। ঠিক আছে, তো এভাবে আমরা এখানে সম্পাদিত কাজের ব্যয়টা বের করতে পারি। এরপরে এখানে এই যে স্থপতি বা প্রকৌশলীর প্রত্যয়নপত্র, এই যে আমরা একটু আগে সার্টিফিকেট নিয়ে কথা বলেছি, আপনি যে কাজটা করেছেন তার সবটুকুই এখানে প্রকৌশলী প্রত্যয়ন করবে না। আপনারা জানেন যে ঠিকা কাজের সাথে ইঞ্জিনিয়ার জড়িত থাকে। তো ইঞ্জিনিয়ারকে এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে কাজ যতই পোর কোয়ালিটির হোক, ইঞ্জিনিয়ারদেরকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে আপনার এই কাজটা কিন্তু এখানে স্বাক্ষর করে নিয়ে যাওয়া হয় এবং কাজটা দেখা যায় যে যারা করছে তারাও এখানে পাওয়ারফুল থাকে, তারা ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু বিভিন্নভাবে ভয়টয় দেখিয়ে কাজ, এখানে ধরেন রাস্তা নির্মাণের কাজ 1 কোটি টাকার কাজ করা হয়েছে আপনার এখানে 10 লাখ টাকার কাজ, বাকি টাকাটা ইঞ্জিনিয়ারদেরকে ধরেন যে 5-10 লাখ টাকা দিলে আপনার এখানে এটা সার্টিফাইড হয়ে যায়। তো সেই কারণে এখানে বাংলাদেশের রাস্তাঘাট কিন্তু প্রত্যেক বছরই আপনি দেখবেন 2-3 বার করে আপনার বাংলাদেশের রাস্তাঘাট মেরামত করতে হয়। এখানে রাস্তাঘাট মেরামত হলেও এখানে খোঁড়াখুড়ি করে আবার ভাঙে, আবার এখানে এটা টেন্ডার হয়, আবার এই কাজটা আপনার ঠিকাদাররা পায়। তো এইভাবে একই রাস্তায় দেখা যায় যে ছেলে আবার এখানে বাবা অথবা তার দাদা একই রাস্তা মেরামত করতে করতেই তারা মোটামুটি বাড়ি গাড়ি করে ফেলতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু জিনিসটা সত্য। তো সেই কারণে আমরা এখানে যে ঠিকা কাজের ক্ষেত্রে যেই প্রকৌশলীর যে প্রত্যয়নটা, এইটার ক্ষেত্রে দুর্নীতি আমরা অহরহ হতে দেখি। তো এখানে যদি প্রকৌশলী যদি সার্টিফাইড না করে তাহলে কিন্তু কখনোই ঠিকাদার এখানে ধরেন যে পুর কাজ করে অথবা একদম নিম্নমানের কাজ করে কখনোই ঠিকাদার এখানে সরকারের ফান্ড থেকে জনগণের টাকা কখনোই সে নিতে পারবে না। কিন্তু এখানে প্রকৌশলীর দুর্নীতির কারণে এখানে কিন্তু ঠিকাদার এখানে সরকারের টাকাটা বা অর্থটা কিন্তু তহবিল তছরূপ করতে পারে। তো সেই কারণে আমরা এখানে এই যে ঠিকাদার যে করতে গেলে এই প্রত্যয়নকৃত যেটা আছে, প্রত্যয়নকৃত কাজ বা প্রত্যয়ন কতটুকু করা হয়েছে এটাও কিন্তু আসবে। যেমন কাজের একটি নির্দিষ্ট পর্যায়ে শেষ হলে চুক্তি অনুযায়ী ঠিকাদারদের কাছ থেকে এখানে কাজের একটা ধরেন যে কাজটা করা হয়েছে এই কাজের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত এখানে এই প্রকৌশলী কাজটা সে সরজমিনে পরীক্ষা করে যদি সে স্যাটিসফাই হয় তাহলে সে ওই নির্দিষ্ট অংশ পর্যন্ত সে প্রত্যয়ন করে বা সার্টিফিকেট দেয় যে এই কাজটা মানসম্মত হয়েছে এবং সরকার এই সার্টিফিকেট দেখেই আপনার যে ঠিকাদার আছে তাকে কিন্তু অর্থটা পরিশোধ করে। তো আমরা এখানে প্রত্যয়নকৃত কাজ, প্রত্যয়ন কি সেটা বুঝলাম। প্রত্যয়ন বলতে আমরা এখানে সার্টিফিকেট বুঝবো। যেমন আমরা এখানে যে আপনারা অ্যাটাস্টেড করতে আসেন, ঠিক আছে, অ্যাটাস্টেড করা বা প্রত্যয়ন করা বা সার্টিফাইড করা মানে কাজটা ঠিক আছে বা এটা অ্যাকচুয়ালি হয়েছে, এটাই হচ্ছে আপনার সার্টিফিকেশন। এখানে নির্দিষ্ট অথরিটি এই কাজটা যখন সঠিক হয়েছে এই মর্মে ঘোষণা দিবেন সেটাকে আমরা বলতে হচ্ছে প্রত্যয়ন। তো এই প্রত্যয়নের পরে আসে এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য। তো এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য বলতে আমাদের যেই কাজটা সার্টিফিকেট ইঞ্জিনিয়ার দিচ্ছে, যে সার্টিফিকেটটা ইঞ্জিনিয়ার দিচ্ছে এখানে কতটুকু এখানে ইঞ্জিনিয়ার সার্টিফাইড করতেছে, যতটুকু সার্টিফাইড করতেছে ততটুকুই আমরা এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য হিসেবে ধরি। যেমন একটু আগে আমি উদাহরণ হিসেবে বলেছি, আপনি 10 লাখ টাকার যদি একটা কাজ পান, এখানে যদি এখানে ইঞ্জিনিয়ার যদি এখানে আছে একটা ধরেন যে আপনি এখানে 10 লাখ টাকার একটা ঠিকা কার্য পাইছেন, এখানে 30% আপনি কাজ সম্পাদন হয়েছে এবং 80% আপনার এখানে প্রত্যয়ন করা হয়েছে, তাহলে আপনার এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য কত? তো এখানে খুব সোজা, আপনি ধরেন যে এখানে 30% আপনার এখানে 100% কাজই সম্পন্ন হয়েছে। আপনি 10 লাখ টাকার একটা কাজ পেয়েছেন এবং আপনি এটার ধরেন যে 100% কাজই আপনার সম্পন্ন হয়েছে এবং এইখানে ইঞ্জিনিয়ার 80% কাজটা প্রত্যয়ন করেছে, তাহলে আপনি কত টাকা এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য হিসেবে পাচ্ছেন? তো আপনি এখানে সরাসরি বুঝতে পারছেন যে আপনি 8 লাখ টাকা প্রত্যয়নকৃত কাজের মূল্য হিসেবে পাচ্ছেন, যে আপনি 10 লাখ টাকার কাজ ইঞ্জিনিয়ার প্রত্যয়ন করেছে হচ্ছে 80%। তার মানে আপনার কাজটা দেখে ইঞ্জিনিয়ার সন্তুষ্ট হয়ে বুঝেছে যে কাজটা হয়েছে মোটামুটি,
কিন্তু এটার স্ট্যান্ডার্ড 80 পর্যন্ত, এর বেশি টাকা তাকে দেওয়া যাবে না, কারণ এখানে কিছু সে গরমিল দিয়েছে। তো যেহেতু সে গরমিল দিয়েছে, এই রাস্তা নষ্ট হবে, তো সেই কারণে এখানে 20% টাকা এখানে সরকার তাকে পরিশোধ করবে না। তো যতটুকু ইঞ্জিনিয়ার সার্টিফিকেট করে দেয়, যতটুকু মূল্য ঠিকাদার পাচ্ছে, সেটাকে আমরা প্রত্যয়নকৃত কাজের মূল্য বলি। যেমন এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য এখানে 80%, 10 লাখ টাকার 80% হচ্ছে এখানে 8 লাখ টাকা। আবার এখানে যদি এখানে ধরেন যে আবার কথা আছে, প্রত্যয়নকৃত কাজের মূল্য অনেক সময় দেখা যায় কাজটা 1, 2, 3 বছর ধরে চলতে থাকে, তো সেই ক্ষেত্রে ঠিকাদার টাকা পাবে কোত্থেকে? তো সেই কারণে ঠিকাদারকে এই আর্থিক প্রত্যেক বছরে আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার কাজের যতটুকু অংশ সম্পাদিত হয়েছে ততটুকু অংশ দেখে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক তাকে সার্টিফাইড করে। ধরেন যে এখানে যেটা বলা আছে যে 10 লাখ টাকার একটা কাজ আপনি সম্পাদন করেছেন ঠিকাদার হিসাবে 30%, এবং ইঞ্জিনিয়ার আপনার এই কাজটা দেখে সন্তুষ্ট হয়েছে এবং সে 80% আপনাকে প্রত্যয়ন দিয়েছে, মানে 80% টাকা আপনি সরকারি থেকে এখানে ছাড় করা নিতে পারবেন। তো 10 লাখ টাকার আপনি 30% কাজ সম্পন্ন করেছেন, তো 10 লাখ টাকার 30% সম্পন্ন করলে এখানে 3 লাখ টাকার কাজ আপনি সম্পন্ন করেছেন। তো এই 3 লাখ টাকার কাজ যেটা আপনি সম্পাদন করেছেন, এইটা ইঞ্জিনিয়ার দেখে বুঝেছে যে এখানে 100% টাকা আপনাকে দেওয়া যাবে না, এখানে 3 লাখ টাকার ভিতরে আপনি সর্বোচ্চ 80% টাকা পাবেন, কারণ আপনার কাজটার মানটাই ওরকম যে আপনাকে 80% টাকার বেশি দেওয়া যাবে না। তো সেই কারণে আপনি 3 লাখ টাকার 80%, 3 8 24, 2,40,000 টাকা আপনি প্রত্যয়নকৃত কাজের মূল্য হিসাবে পেয়ে যাবেন। তো প্রত্যয়ন করে হচ্ছে ইঞ্জিনিয়ার, এবং ইঞ্জিনিয়ার যতটুকু প্রত্যয়ন করে সেটাকে আমরা এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য হিসাবে ধরি। তো এই জিনিসটা আপনি পাবেন অহরহ ঠিকা কার্যে, আপনি এই জিনিসটা পাবেন। তো সেই কারণে আমরা এটা একটু ক্লিয়ার করলাম। এবং এখানে প্রত্যয়নকৃত কাজের ব্যয় আছে, প্রত্যয়নকৃত কাজের মূল্য এবং প্রত্যয়নকৃত কাজের ব্যয় এক কথা না, এটা মাথায় রাখবেন। মূল্য আর ব্যয় এক কথা না, ঠিকা কার্যের মূল্য আর ঠিকা কার্যের ব্যয় এক কথা না। প্রত্যয়নকৃত কাজের মূল্য, প্রত্যয়নকৃত কাজের ব্যয় এক কথা না। মূল্য বলতেই আমরা এখানে বুঝি ব্যয় প্লাস মুনাফা, আর ব্যয় বলতে এখানে শুধু খরচটাই আমরা মিন করি। মূল্য বলতে আমরা এখানে ব্যয় প্লাস মুনাফা বুঝি, আর এখানে ব্যয় বলতে শুধুমাত্র খরচটাই আমরা এখানে মিন করি। তো সেই কারণেই আপনি যখন মূল্য দেখবেন, প্রত্যয়নকৃত কাজের মূল্য দেখবেন, তখন এখানে বুঝবেন যে এখানে খরচ প্লাস মুনাফা দুইটাই আছে। আর যখন আপনি প্রত্যয়নকৃত কাজের ব্যয় দেখবেন বা ঠিকা কাজের আপনি এখানে ব্যয় দেখবেন, এখানে ঠিকা কাজের ছিল হচ্ছে ব্যয়, তো আপনি এখানে সম্পাদিত কাজের ব্যয় যখন আপনি দেখবেন, ব্যয় দেখলে বুঝবেন যে এটা হচ্ছে খরচ, আর মূল্য দেখলে বুঝবেন যে এটার ভিতরে আপনার প্রফিট আছে। তো এখানে প্রত্যয়নকৃত কাজের ব্যয় যেটা আছে, প্রত্যয়নকৃত কাজের ব্যয় হচ্ছে, ধরেন যে আপনি এখানে এই যে 2,40,000 টাকা আপনি প্রত্যয়নকৃত কাজের মূল্য হিসেবে পেয়েছেন। তো এইখানে এই যে রাস্তাটা আপনি 10 লাখ টাকার রাস্তা মেরামত বা আপনি নির্মাণ করতে গেলেন, 10 লাখ টাকার রাস্তার এখানে কাজটা আপনি 30% করেছেন, 80% আপনাকে ইঞ্জিনিয়ার সার্টিফাইড করেছে, তো আপনি 2,40,000 টাকা পেয়েছেন। তো এই 2,40,000 টাকা যে পেয়েছেন, এর ভিতরে আপনি নির্মাণ ব্যয় বাবদ কত টাকা খরচ করেছেন, সেটাই হচ্ছে এখানে প্রত্যয়নকৃত কাজের ব্যয়। ধরেন যে 2,40,000 টাকা এই যে প্রত্যয়নকৃত কাজ, এই 2,40,000 টাকা মানে এই যে 80% টাকা, যেটা আপনার 30% কাজের 80% টাকা। তো এখানে 30% কাজ যে আপনি করছেন, এই 30% কাজ করতে যে আপনার কত টাকা খরচ হয়েছে, হ্যাঁ, এই খরচটার 80%টাই এখানে প্রত্যয়নকৃত কাজের 80% আমরা বলি, বা প্রত্যয়নকৃত কাজের ব্যয় বলি। যেমন এখানে উদাহরণ আছে, দেখেন একটা ধরেন স্টিলের আলমারি তৈরি করতে আপনার খরচ হয়েছে 3,000 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে এখানে 5,000 টাকা। তাহলে এখানে 3,000 টাকা হচ্ছে এখানে প্রত্যয়নকৃত কাজের ব্যয়, আর এখানে 5,000 টাকা হচ্ছে প্রত্যয়নকৃত কাজের মূল্য। ঠিক আছে, এটাই হচ্ছে কথা, যে আপনি যত টাকা পাচ্ছেন এবং যত টাকা ব্যয় হচ্ছে, তো এখানে ব্যয়টা ওইভাবে আপনার এখানে দিতে হবে। অপ্রত্যয়নকৃত কাজের ব্যয়, আপনি প্রত্যয়নকৃত কাজের ব্যয়ের সাথে আপনি অপ্রত্যয়নকৃত কাজের ব্যয়ও পাবেন। অপ্রত্যয়নকৃত কাজের ব্যয় বলতে আমরা এখানে সরাসরি যে জিনিসটা বুঝি যে কাজের যতটুকু অংশ আপনার প্রত্যয়ন করা হয়নি, সেটাকে আমরা অপ্রত্যয়নকৃত কাজের ব্যয় বলি। যেমন এখানে 10 লাখ টাকার কাজ ছিল, হ্যাঁ, 10 লাখ টাকার কাজের আমি 80% ইঞ্জিনিয়ার আমাকে অ্যাপ্রুভ করেছে। 10 লাখ টাকার কাজের 30% সম্পাদিত হয়েছে, 30%-এর ভিতরে 80% ইঞ্জিনিয়ার আমাকে এখানে প্রত্যয়ন করেছে, মানে আমি যে কাজটা করেছি এটা 80% আপ টু দা মার্ক। তো 80% টাকা আমি সরকারের কাছ থেকে ছাড় করাতে পারবো। আর বাকি যে 20%, এই 20%ই হচ্ছে অপ্রত্যয়নকৃত, ইঞ্জিনিয়ার সন্তুষ্ট হয় নাই, 20% কাজ আমার সে অ্যাপ্রুভ করে নেয়। আমার
100 টাকা আমি ব্যয় করছি ঠিকই, কিন্তু 80 টাকা পর্যন্ত সে অ্যাপ্রুভ করছে, 20 টাকা সে অ্যাপ্রুভ করে নাই, সে এটা সার্টিফিকেট দেয় নাই, কারণ আমার কাজটা এত ভালো হয়নি। তো এই 20 টাকাই হচ্ছে এখানে অপ্রত্যয়নকৃত কাজের ব্যয়। তো আমার এখানে ইঞ্জিনিয়ার যতটুকু আমার কাজটা সে স্যাটিসফ্যাক্টরি লেভেলে যদি না হয়, ইঞ্জিনিয়ার যতটুকু এখানে আমার অ্যাপ্রুভ করবে না, আনএপ্রুভ থেকে যাবে এই কাজের ব্যয়টা, সেটাকে আমরা বলি হচ্ছে অপ্রত্যয়নকৃত কাজের ব্যয়। যতটুকু অ্যাপ্রুভ করবে সেটা হচ্ছে প্রত্যয়নকৃত কাজের ব্যয়। আচ্ছা, আমাদের কিন্তু এখানে সময় অল্প আছে, 1 মিনিটের থেকে কম সময় আছে, এটা কেটে যাবে একটু পরে। কেটে গেলে আপনারা আবার আমার যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকবেন, ঠিক আছে? আমরা আরো যতটুকু পারা যায় আমাদের সময়ের ভিতরে আমরা আলোচনাটা টেনে নিব। এটা কেটে গেলে আপনারা আবার প্রবেশ করবেন। আচ্ছা, তো এখানে অপ্রত্যয়নকৃত কাজের ব্যয় হচ্ছে, আমরা এখানে কাজের মোট ব্যয় থেকে অপ্রত্যয়নকৃত কাজের ব্যয় বাদ দিলে আচ্ছা প্রত্যয়নকৃত কাজের ব্যয়টা পাওয়া যায়, এটা একটু আগে আমরা দেখেছি, একটু টেনে নেই, ঠিক আছে? তো তো এরপরে হচ্ছে আপনার সংরক্ষিত অর্থ আছে, যে যতটুকু অর্থ ধরেন যে আপনার রেখে দিতে হয়। যেমন এখানে সাধারণত সংরক্ষিত অর্থ যেটা আছে, আমরা দেখি যে কোনো কাজের ক্ষেত্রে সর্বাধিক 20% পর্যন্ত আপনার এখানে রিটেন মানি হিসাবে রেখে দেওয়া হয়। যে কাজের আপনার যতটুকু আপনি কাজ করেছেন, আপনার ধরেন যে 10 কোটি টাকার কাজ, 10 কোটি টাকার কাজের ভিতরে আপনার এখানে একটা নির্দিষ্ট পরিমাণ, ধরেন যে আপনার 10% টাকা আপনার এখানে সরকার রেখে দিতে পারে, যে এই 10 কোটি টাকার কাজের যেই ত্রুটি হবে বা খুঁটিনাটি যেই আপনার কাজগুলা পরবর্তীতে রক্ষণাবেক্ষণের জন্য করা লাগবে, ওই টাকাটা যাতে সরকার এখান থেকে পায়। তো এই কারণে এখানে সংরক্ষিত টাকা বা এখানে রিটেন মানি হিসাবেও কিছু অর্থ রেখে দেওয়া হয়। তো এই বিষয়গুলো আমাদের সাধারণত এখানে ঠিকা কার্যের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তো আমাদের এখানে এর বেশি আর পড়ার দরকার নাই, আমরা মোটামুটি বিষয়গুলো জেনেছি। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে যাব। যেভাবে আমরা একটু আগে থিওরিগুলো আলোচনা করেছি, এখন প্র্যাকটিক্যালি আলোচনা করলে আপনার অ্যাসাইনমেন্টের যে অঙ্কটা আমি করে দিয়েছি আপনি সরাসরি ধরতে পারবেন। তো প্রথমে আসেন, ধরেন যে এখানে আমরা যেগুলো থিওরিটিক্যালি আলোচনা করেছি কয়েকটা আমরা এক্সাম্পল দেখি। যেমন একটি ঠিকা কার্যের মূল্য হচ্ছে 2 লাখ টাকা, 60% কাজ এখানে প্রত্যয়ন করা হয়েছে, সংরক্ষণের জন্য 20% রাখা হলে সংরক্ষিত অর্থের পরিমাণ কত? তো এখানে ঠিকা কার্যের মোট মূল্য হচ্ছে আপনার 2 লাখ টাকা, এখানে প্রত্যয়নকৃত কাজের হার হচ্ছে 60%, যে 60% প্রত্যয়ন করা হয়েছে, তাহলে এখানে আপনি প্রত্যয়নকৃত কাজের মূল্য পাচ্ছেন হচ্ছে এখানে 2 লাখ টাকার 60%, 2 লাখ টাকার 60% হচ্ছে 1,20,000 টাকা। তো প্রত্যয়নকৃত কাজের মূল্য হিসেবে আপনি এটা পাচ্ছেন। তো এই প্রত্যয়নকৃত কাজের থেকেই আপনার এখানে 20% রেখে দেওয়া হয়েছে। তো এখানে বলা আছে যে সংরক্ষিত সংরক্ষণের হার হচ্ছে 20%, যে আপনার যতটুকু টাকা আপনি পেয়েছেন এর ভিতরে আপনার এখানে 20% এখানে সংরক্ষণ বা সংরক্ষিত টাকা হিসাবে রেখে দিতে বলা হয়েছে। তো আপনি এখানে 20% যদি দেখেন সংরক্ষণের হার, তাহলে 1 লাখ টাকার 20% 24,000 টাকা আপনি এখানে পাবেন। তো এইভাবে আপনার এখানে প্রত্যেকটারই এখানে এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা এখানে একটা উদাহরণ পড়ি, যেমন একটি ঠিকা কাজের মূল্য হচ্ছে, মূল্যের 80% কাজ প্রত্যয়ন করা হয়েছে। প্রত্যয়ন করা হয়েছে মানে হচ্ছে ঠিকা কার্য যেটা আপনি সম্পাদন করেছেন, তো এই ঠিকা কার্যের 80% আপনার এখানে ইঞ্জিনিয়ার সার্টিফাইড করেছে বা অ্যাপ্রুভ করেছে, 80% কাজের টাকা আপনি ছাড় করায় নিতে পারবেন। তো ঠিকা কার্যের মোট মূল্যের 80% আপনার ইঞ্জিনিয়ার সার্টিফাইড করেছে। সংরক্ষিত অর্থ বাদ দিয়ে প্রাপ্ত অর্থ ঠিকা কার্যটির মোট মূল্যের 68% হলে সংরক্ষণের হার কত? আচ্ছা, এখানে সংরক্ষণের হার বের করতে সবগুলোতেই বলছে, আমরা এখানে সংরক্ষণের হার আমরা পরে দেখব। আমরা এখানে এই ঠিকা কার্যের মূল্য কিভাবে বের করে, এটা এখানে কিছুটা আছে, আমরা এই এক্সাম্পলটা একটু পড়ি। আপনাদের একদম বইয়ের নিচের দিকে পৃষ্ঠা নাম্বার আপনি যদি যান 177 এটা পাবেন, পৃষ্ঠা নাম্বার 177-এ এটা দেওয়া আছে। আমরা এখানে কিভাবে একটি ধরেন যে কাজের থেকে আমরা ঠিকা কার্যের মূল্য নির্ধারণ করব এবং সেখান থেকে প্রত্যয়নকৃত কাজের মূল্য নির্ধারণ করব, এটা আমরা এখানে একটা অঙ্কের মাধ্যমে দেখি। যেমন সংরক্ষণের হার হচ্ছে 20% হওয়ার অর্থ হচ্ছে প্রত্যয়নকৃত কাজের এখানে 80% অর্থ ঠিকাদাতার কাছ থেকে পাওয়া যাবে। দেওয়া আছে ঠিকাদাতার থেকে প্রাপ্ত অর্থের আপনি 5,60,000 টাকা আপনি পেয়েছেন, ঠিকাদাতার কাছ থেকে আপনি পেয়েছেন হচ্ছে 5,60,000 টাকা। তো 5,60,000 টাকা যে আপনি পেয়েছেন, তো এখানে 20% সংরক্ষণ নীতি ফলো করা হয়। মানে আপনার 100 টাকার যদি কাজ হয়,
আপনার দিবে হচ্ছে 80 টাকা, 20 টাকা ওইখানে তারা রেখে দিবে সংরক্ষণ হিসাবে, এই মানে এখানে সংরক্ষিত মানি হিসাবে তারা ওইটা রেখে দিবে। তো সেই কারণে আপনার সংরক্ষণের হার যদি 20% হয়, আপনি যদি 80% টাকা পেয়ে থাকেন ঠিকাদাতার কাছ থেকে, এবং টাকাটার পরিমাণ দেওয়া হচ্ছে 5,60,000 টাকা, তো 5,60,000 টাকা হচ্ছে সমান সমান হচ্ছে 80%। তাহলে এখানে আপনার এখানে ঠিকা কার্যের মূল্যটা কত, বা আপনার কত টাকার এখানে কাজ ছিল। তো ধরেন যে আপনার কত টাকা কাজ ছিল সেটা বের করতে গেলে আপনি যে এইভাবে বের করে নিতে পারবেন যে প্রত্যয়নকৃত কাজের মূল্য যদি হয় 80%, সমান সমান যদি হয় 5,60,000 টাকা, তাহলে 100% সমান কত। তো 100%টাই হচ্ছে আপনার এখানে ঠিকা কার্যের মূল্য। তো 80% সমান 5,60,000 টাকা, 1% সমান হচ্ছে এটা, আর 100% সমান হচ্ছে এই যে আমরা যদি আপনি ঐকিক নিয়মে করেন, আপনি 80% সমান 5,60,000 টাকা দিবেন, 1% সমান কত সেটা এখানে লিখবেন। আমি একটু দেখা দিই আপনারে। তো 80% সমান হচ্ছে আপনি লিখছেন হচ্ছে এটা, 80% সমান হচ্ছে 5,60,000 টাকা। তারপর 80% এর ঠিক নিচেই আপনি 1% সমান কত আপনি লিখবেন। 1% সমান আপনার ধরেন যে টাকাটা আসবে, 1% হচ্ছে আপনার 5,56,000 টাকা যেটা আছে, 5,56,000 টাকাটাকে আপনি ভাগ দিবেন হচ্ছে 80 দিয়ে। তো 5,56,000 ভাগ 5,60,000, সরি, 5,60,000 আপনি 80 দিয়ে ভাগ দিলে এখানে আসবে হচ্ছে 1% টাকা সমান কত। তো আপনি এখানে এটারে ভাগ মানে 80টা আপনি ডান সাইডে নিয়ে আসলেন আর কি। তো 80টা আপনি ডান সাইডে নিয়ে আসলে তো আপনার এখানে 1% এর মূল্যটা আসবে ঐকিক নিয়মে যেভাবে আমরা করি। তো আবার যদি আমি 100%টা বের করতে যাই, তাহলে আমার এখানে 100 দিয়ে যদি আমি গুণ দিই, 100% এর মূল্য সমান কত। তো 100% এর মূল্য সমান কত যদি আমি বের করতে যাই, তাহলে আপনার এখানে 100 দিয়ে গুণ দিলেই এখানে মূল্যটা বের হয়ে যাবে। তো আপনি এখানে 100 দিয়ে গুণ দেন, তাহলে আপনার টাকা বের হবে হচ্ছে এখানে ঠিকা কার্যের মূল্য যেটা সেটা। আপনার এখানে সংরক্ষিত মানি হচ্ছে 20%, 20% যেহেতু আপনি সংরক্ষণ করে দিচ্ছেন, 20% এর মূল্য আসে 5,60,000 টাকা। তাহলে 1% এর মূল্য আসে কত, আর এখানে 100% এর মূল্য আসে কত। তো আপনি এখানে কাটাকাটি করলে 100% এর মূল্য পাবেন হচ্ছে 7 লাখ টাকা। তার মানে আপনার এখানে ঠিকা কার্যের মূল্য ছিল হচ্ছে এখানে 7 লাখ টাকা। তো এই হচ্ছে আপনার এখানে অঙ্কের কথা। তো আমরা আসেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, অঙ্কগুলো আরো কিভাবে সলভ করা লাগবে আমরা একটু নিচে গেলেই পাবো। তো এখানে ঠিকা কার্যের মূল্যের যদি 70% আপনার প্রত্যয়ন করা হয়, 70% এখানে প্রত্যয়ন করা হলে আপনার ধরেন এখানে ঠিকা কার্যের মূল্যের 70% সমান যদি 7 লাখ টাকা হয়, তাহলে ঠিকা কার্যের প্রত্যয়নকৃত কাজ হচ্ছে 70%। তাহলে ঠিকা কার্যের মূল্য কত টাকা, প্রত্যয়নকৃত কাজের অংশ হচ্ছে 70%, প্রত্যয়নকৃত কাজের টাকা হচ্ছে 7 লাখ। তাইলে আপনার ঠিকা কাজের মূল্য কত। তো এটা সরাসরি আপনি বুঝে যাচ্ছেন যে 70% সমান 7 লাখ হইলে 100% সমান হচ্ছে 10 লাখ। তো এইভাবে এখানে আপনি ঠিকা কাজের মূল্য কিন্তু বের করে নিতে পারবেন। তো এইটা বের করার জন্য আপনাদের একটা চার্ট দেওয়া আছে, এই আপনি এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। পৃষ্ঠা নাম্বার 177, পৃষ্ঠা নাম্বার 177-এ সবাই আসবেন, এসে আপনি এই চার্টটা কমপ্লিট করবেন। এই চার্টটা কমপ্লিট করলে আপনি মোটামুটি অঙ্কটা বুঝে যাবেন। যেমন এখানে ঠিকা কার্যের মোট মূল্য, ঠিকা কার্যের মোট মূল্য এখানে যে টাকাটা আপনি টেন্ডার মানি হিসাবে ধরেন যে এখানে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটা হচ্ছে এখানে 5 লাখ টাকা। তো ঠিকা কার্যের মোট মূল্য এখানে কতে দেওয়া আছে, খতে দেওয়া নাই, গতেও দেওয়া নাই। তো আপনার ঠিকা কার্যের মোট মূল্য ক থেকে ঘ পর্যন্ত আপনি বের করে নেবেন। ঠিকা কার্যের মোট মূল্য, প্রত্যয়নকৃত কাজের মূল্য, তারপরে এখানে প্রত্যয়নকৃত কাজের হার, এই প্রত্যেকটা জিনিস এখানে আপনার বের করে টেবিলটা আপনি কমপ্লিট করবেন। এটা আপনার মোটামুটি হোমওয়ার্ক হিসেবে থাকবে। যদি এটা আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার ঠিকা কার্যটা কিভাবে মূল্য নির্ধারণ করতে হয় এটা আপনার আর সমস্যা হবে না, এবং প্রত্যেকটা জিনিস আপনি বুঝলেন। তো আমি একটু বুঝাই দিই আপনাকে। তো ঠিকা কার্যের এখানে মোট মূল্য যেটা আছে, মোট মূল্যটা আপনার এটা প্রেস বিজ্ঞপ্তিতে বা এখানে টেন্ডারে যখন আপনার বিজ্ঞপ্তি দেওয়া হয়, ওইখানে কিন্তু এই মোট মূল্যটা দেওয়া থাকে। তো এই মোট মূল্যের এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য কত সেটা দেওয়া থাকবে না, মোট মূল্যের কত পার্সেন্ট এখানে ইঞ্জিনিয়ার সার্টিফাইড করেছে সেটাই হচ্ছে প্রত্যয়নকৃত কাজের মূল্য। তো এখানে প্রত্যয়নকৃত কাজের হার এখানে দেখেন বলা হয়েছে 80%। তার মানে আপনার 5 লাখ টাকা যদি ঠিকা কার্যের মূল্য হয়, প্রত্যয়ন করবে হচ্ছে ইঞ্জিনিয়ার 80%। 80%-এর বেশি আপনি ইঞ্জিনিয়ারের দিয়ে প্রত্যয়ন করাতে পারবেন না, অথবা ইঞ্জিনিয়ার 80%-এর বেশি সার্টিফাইড করে না। মানে ওই যে আগের ওই আপনারা যারা একদম বাবা দাদার আমলে দেখেছেন
যারা শিক্ষক যারা খাতা দেখতো তারা 60-র উপরে মার্কস দিত না, 100-র ভিতরে আপনি যতই ভালো লিখেন 60-এর উপরে মার্কস দিত না। সেম এখানেও ঠিকাকার্য আপনি যতই ভালো কাজ করেন ঠিকাকার্যের মূল্যের 80%-এর বেশি আপনি পাবেন না। তো 80%-এর বেশি আপনাকে ইঞ্জিনিয়ার অ্যাপ্রুভ করবে না, তার মানে 80%ই হচ্ছে আপনার এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য। তো এখানে এই হারটা এখানে বলে দিচ্ছে আর কি, যে প্রত্যয়নকৃত কাজের হার হচ্ছে 80%। তো 5 লাখ টাকার 80% হচ্ছে আপনার প্রত্যয়নকৃত কাজের মূল্য। 5 লাখ টাকার 80% আসে হচ্ছে এখানে 4 লাখ টাকা। তো আপনি 5 8 40, আপনি 4 লাখ টাকা সরাসরি ক্যালকুলেটরে চাপলে বের হয়ে যাবে। 5 লাখ টাকা 40% হচ্ছে এখানে 4 লাখ টাকা। তো এই 4 লাখ টাকা হচ্ছে আপনার এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য। তো এই প্রত্যয়নকৃত কাজের মূল্যটা আপনি বের করে ফেলছেন, যে একটা গ্যাপ আপনার ফিল আপ হলো। প্রত্যয়নকৃত কাজের হারটা তারা দিয়েছে 80%। সংরক্ষণের হার, এই যে এখানে প্রত্যয়নকৃত কাজের, তো এখানে সংরক্ষণের হার কত সেটা কিন্তু এখানে বলে নাই। প্রত্যয়নকৃত কাজের এখানে কতটুকু এখানে সংরক্ষণ করবে, তো এটা আমরা এখানে নিচে গেলেই পাবো। সংরক্ষিত অর্থের পরিমাণও এখানে দেওয়া নাই। ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থ এখানে দেওয়া নাই। ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থের হার, এই যে প্রত্যয়নকৃত কাজের হারটা এখানে দেওয়া আছে, ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থের হার। তো এখানে ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থের হার যেটা আছে, এটা থেকে আপনি সংরক্ষণের পরিমাণটা জেনে যাবেন। তো এখানে ঠিকাদাতা আপনাকে যে টাকাটা আপনাকে দেয়, ঠিকাদাতা কিছু টাকা যদি আপনাকে এখানে রেখে দেয়, তার মানে ওইটাই হচ্ছে সংরক্ষণ। যেমন এখানে 90% আপনার ঠিকাদাতা প্রত্যয়নকৃত কাজের আপনাকে দিবে। তো আপনার প্রত্যয়নকৃত কাজ ছিল হচ্ছে 4 লাখ টাকা, এর 90% ঠিকাদাতা আপনাকে দিবে। তার মানে এখানে কিন্তু আপনার এই প্রত্যয়নকৃত কাজের 10% আপনার সংরক্ষণের হার। তো 10% এখানে ঠিকাদাতা রেখে দিবে। তো সংরক্ষণের হারটা এখানে আমরা প্রত্যয়নকৃত কাজের সংরক্ষণের হারটা এখানে আমরা নিচে 90% থেকে বুঝে গেছি, এখানে সংরক্ষণের হারটা থাকবে হচ্ছে 10%। তো সংরক্ষণের হার 10% হলে এখানে সংরক্ষিত অর্থের পরিমাণ কত হবে? তো এখানে সংরক্ষিত অর্থের পরিমাণ হবে আপনার এখানে 4 লাখ টাকার 10% হলে এখানে সংরক্ষিত অর্থের পরিমাণ হবে এখানে 40,000 টাকা। হ্যাঁ, 40,000 টাকা এখানে আপনি লিখবেন। এবং এখানে ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থ, আপনি ঠিকাদাতা থেকে কত টাকা পাবেন? তো আপনি এখানে 40,000 টাকা 4 লাখ টাকা থেকে বাদ দিলে আপনি আসে হচ্ছে 3,60,000 টাকা। তো আপনি 3,60,000 টাকা আপনি ঠিকাদাতা থেকে পাবেন। তো 3,60,000 টাকা আপনি ঠিকাদাতা থেকে পাবেন। তো এইভাবে আপনি এই পুরাটা গ্যাপ আপনি ফিল আপ করে নেবেন। তো পুরাটা গ্যাপ ফিল আপ করে নিলে আপনি মোটামুটি এখানে সব বুঝে যাবেন। এখানে ঠিকাদাতা প্রাপ্ত অর্থের হার, এই যে ঠিকা কার্যের মূল্যের, এখানে ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থের হারটা আপনার এখানে আবার বসাইতে হবে। তো আপনি ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থের হার যেটা আছে, তো আপনার এখানে ঠিকা কাজের মূল্য যেটা আছে 5 লাখ টাকা, তো ঠিকা কাজের মূল্যটা আপনি লিখবেন। ঠিকা কাজের মূল্য আবার এখানে আপনি ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থ যেটা পেয়েছেন সেটা আপনি বের করেছেন। তো আপনি ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থ হচ্ছে 3,60,000 টাকা। 3,60,000 টাকা কে আপনি যদি এখানে ঠিকা কাজের মূল্য দিয়ে ভাগ দেন, হ্যাঁ, তো 3,60,000 টাকাকে আপনি ঠিকা কাজের মূল্য হচ্ছে 5 লাখ টাকা। তো আপনি এখানে 5 লাখ টাকা দিয়ে এটাকে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলেই আপনি হারটা পেয়ে যাবেন। তো 100 দিয়ে গুণ দিলেই আপনি এখানে হারটা পেয়ে যাবেন। তো 3,60,000 টাকা ভাগ দিবেন আপনি হচ্ছে 5 লাখ টাকা দিয়ে, মানে 3,60,000 টাকা হচ্ছে আপনি ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থ। তো ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থ থেকে অর্থটাকে আপনি যদি এখানে ঠিকাকার্যের মূল্য দিয়ে ভাগ দেন এবং 100 দিয়ে গুণ দেন, তাহলে আপনি এখানে ঠিকাদাতা থেকে প্রাপ্ত অর্থের হারটা এখানে কত টাকা আসতেছে এটা দিয়ে আপনি এখানে হারটা বের করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা ঘর এখানে কমপ্লিট করলে মোটামুটি এখানে আপনি ঠিকা কাজের মূল্য, প্রত্যয়নকৃত কাজের মূল্য, সংরক্ষণের পরিমাণ কিভাবে বের করতে হয় এটা কিন্তু আপনার এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা মোটামুটি এখানে এটাই ছিল। আমরা ঠিকা কার্যের মূল্য যখন নির্ধারণ করতে যাই বা ঠিকা কার্য থেকে আমাদের এখানে বের করতে হচ্ছে মুনাফা। তো আমরা এখানে ঠিকা কার্য থেকে কিভাবে মুনাফা বের করব সেটা নিয়ে আমরা পার্ট 3 তে, যেটা আপনাদের অ্যাসাইনমেন্টের কাজগুলা, অ্যাসাইনমেন্টের কাজে আমরা এখানে চলে যাব। তো অ্যাসাইনমেন্টে আমরা যে কাজগুলা করব বা অ্যাসাইনমেন্টের যে অঙ্কটা আপনার দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের অঙ্কটা করতে গেলে আপনার অ্যাসাইনমেন্টের অঙ্কে একটা জিনিস সমস্যা দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার মুনাফা কত সেটা বের করতে বলা হয়েছে। এখন ঠিকা কার্য থেকে আপনি মুনাফা বের করতে গেলে আপনার এই চার্টটা আপনার ফলো করতে হবে। এই চার্টটা আপনি পাবেন হচ্ছে 181 নাম্বার পৃষ্ঠাতে। তো সেখানে আপনার সাধারণ মুনাফা বা লাভ ক্ষতি বের করতে গেলে আপনার এই চার্টটা ফলো করেই যেতে হবে। এখানে প্রত্যয়নকৃত কাজের যে মূল্য আছে এবং ঠিকা কার্যের মূল্যের যদি 25% হয়, প্রত্যয়নকৃত কাজটা যদি ঠিকা কার্যের মূল্যের 25% হয়, 25%-এর বেশি কিন্তু 50%-এর যদি কম হয়, তাহলে আপনি মুনাফা বের করবেন হচ্ছে এইভাবে, যে সম্ভাব্য মুনাফা
3/1 আপনি এখানে পাবেন। এবং নগদ প্রাপ্তি ডিভাইডেড বাই প্রত্যয়নকৃত কাজের মূল্য, এই যে একটু আগে আমরা যেটা করে আসছি, নগদ প্রাপ্তি ডিভাইডেড বাই প্রত্যয়নকৃত কাজের মূল্য, ওটা দিলে আপনি হাফটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনার মুনাফাটা যদি প্রত্যয়নকৃত কাজের 25% বেশি হয়, 25% বেশি কিন্তু 50% কম হয়, তাহলে সম্ভাব্য মুনাফাটা বের করতে হবে এইভাবে। আর যদি আপনার প্রত্যয়নকৃত কাজের মূল্য ঠিকা কার্যের মূল্যের 50% বেশি হয়, আপনি যেই কাজটা আপনি করেছেন, হ্যাঁ, ঠিকা কার্য যতটুকু আপনি কমপ্লিট করেছেন, ঠিকা কার্যের পরিমাণটা যদি আপনার এখানে 50% বেশি হয়, হ্যাঁ, যতটুকু আপনাকে প্রত্যয়ন করা হয়েছে সেটাও যদি 50% বেশি হয়, তাহলে আপনি এখানে মুনাফাটা পাবেন হচ্ছে আপনার 3/2 আপনি মুনাফাটা আপনার এই যে আমরা যে ঠিকা কার্যের মুনাফা নির্ধারণ করার জন্য যে অঙ্কটা করেছি সেখানে আপনি দেখাতে পারবেন। তো এইখানে নিয়মটা হচ্ছে যে ঠিকা কার্যের ক্ষেত্রে যেহেতু কাজটা কমপ্লিট হয়নি, কাজটা পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত মুনাফা ক্যালকুলেশনের কোনো নিয়ম নেই। তারপরেও আপনার আমরা যেহেতু এখানে ঠিকা কার্যটা পরিচালনা করি, সেহেতু বছরে বছরে আপনার যদি মুনাফা আপনি দেখাতে চান, তাহলে মুনাফা দেখাতে হলে আপনি এইভাবে মুনাফাটা দেখাতে পারবেন। কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে সম্পূর্ণ মুনাফা বের করা যায় না, বা মুনাফা বের করার নিয়ম নেই। তারপরে যদি আপনার মুনাফা দেখাতে হয়, আপনি এইভাবে মুনাফাটা দেখাবেন। তো ঠিকা কার্যের মুনাফা যদি আপনার প্রথম বছরে দেখেন যে কাজের যদি 25%-এর উপরে কমপ্লিট হয়েছে কিন্তু 50%-এর নিচে আছে কমপ্লিট হওয়া, 25%-এর উপরে কমপ্লিট করেছেন কিন্তু 50%-এর কম, তো সেই ক্ষেত্রে আপনার মুনাফাটা এই যে 3/1 আপনি দেখাবেন। সম্ভাব্য মুনাফা ধরেন যে আপনার আয় এবং ব্যয়ের যে পার্থক্যটা এখানে যেটা থাকবে, এখানে এটাকে আমরা সম্ভাব্য মুনাফা বলি। এই মুনাফাটা যদি ধরেন যে 20,000 টাকা হয়, 20,000 টাকার 3/1 আপনি আপনার মুনাফা হিসাবে দেখাতে পারবেন। আবার যদি এখানে ঠিকা কার্য যতটুকু আপনি কমপ্লিট করছেন যদি 50%-এর বেশি হয়, কাজটা আপনি 50%-এর বেশি করে ফেলছেন, মানে 2 বছর ধরে কাজ করতেছেন, 3 বছরের কাজ, 2 বছর ধরে কাজ করে আপনি 50%-এর উপর কাজ কমপ্লিট করে ফেলছেন, হ্যাঁ, কিন্তু 100% করার নেই, 50%-এর উপরে কমপ্লিট করলে আপনি এখানে মুনাফাটা দেখাতে পারবেন হচ্ছে 3/2। ধরেন যে আপনার এখানে 10 লাখ টাকা মুনাফা হয়েছে, আপনি 10 লাখ টাকার 3/2 কিন্তু মুনাফা হিসেবে দেখাতে পারবেন। আর যদি কাজটা আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যায়, আমরা যেটা বলি হচ্ছে যে ঠিকা কার্যের প্রায় শেষ হওয়ার পথে, মানে শেষ হয়ে গেছে প্রায় কাছাকাছি বা শেষ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে মুনাফাটা দেখাতে পারবেন। তো আপনি শেষ হয়ে যাওয়ার আগেই আপনি মুনাফাটা এস্টিমেট করতে পারবেন। তো এস্টিমেট করাটাকে আমরা বলেছি প্রাক্কলিত। তো মোট মুনাফাটা আপনি এখানে প্রাক্কলিত করতে পারবেন। তো প্রাক্কলিত মুনাফাটা আপনি এখানে দেখাবেন। তো এটা হচ্ছে কাজ যখন প্রায় শেষ হয়ে যাবে। আর কাজ যদি ধরেন যে 50%-এর বেশি হয় বা 50%-এর কম হয়, আপনার এইভাবে দেখাতে হবে। এবং সেই ক্ষেত্রে মুনাফাটা হবে হচ্ছে আপনার সম্ভাব্য মুনাফা। এখানে আপনি অ্যাকচুয়াল মুনাফা দেখাইতে পারবেন না। তো এখানে সম্ভাব্য মুনাফা দেখাইতে হবে হচ্ছে যদি কাজটা মাঝামাঝিতে থাকে বা অল্প কমপ্লিট হয়। আর যদি 25%-এর নিচে কমপ্লিট হয়, যে এখানে আমরা 25%-এর কথা বলেছি যে কাজটা 25% কমপ্লিট হলে আপনি 3/1 মুনাফা সম্ভাব্য মুনাফা দেখাতে পারবেন। আর কাজটা যদি 25%-এর কম আপনি কমপ্লিট করেন, আপনি যে কাজটা আপনাকে দেওয়া হয়েছে এই কাজটা যদি আপনি 20% কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার মুনাফা দেখাতে হবে না। কাজটা যদি 25%-এর কম কমপ্লিট হয়, সেক্ষেত্রে আপনার মুনাফা দেখানো লাগবে না। কাজটা যদি আপনার যে ঠিকা কাজটা আপনি পেয়েছেন সেটার 25%-এর বেশি যদি আপনি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি মুনাফা দেখাতে পারবেন। এবং মুনাফা দেখানোর সিস্টেমটা হচ্ছে এই। আর কাজটা যদি আপনি প্রায় শেষ করে ফেলেন, সেক্ষেত্রে আপনি মুনাফাটা এখন এস্টিমেট করে ফেলতে পারবেন যে আপনার কত টাকা খরচ হয়েছে, এটা আপনি প্রায় শেষ যেহেতু করে ফেলতেছেন, আপনার কত টাকা খরচ হয়েছে এটা আপনি মোটামুটি বুঝে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সম্ভাব্য মুনাফাটা এখানে আপনি এস্টিমেটেড প্রফিটে আপনি এখানে দেখাতে পারবেন। তো প্রাক্কলিত মুনাফা বের করার নিয়ম হচ্ছে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তখন মোট প্রাক্কলিত মুনাফা ইনটু প্রত্যয়নকৃত কাজের মূল্য ডিভাইডেড বাই ঠিকা কার্যের মূল্য। যে ঠিকা কাজের মূল্যটা আপনার ধরেন যে 5 লাখ, প্রত্যয়ন করা হয়েছে আপনার 4 লাখ টাকা, তাহলে আপনার এখানে 80% কাজ এখানে প্রত্যয়ন করা হয়েছে। তো আপনার মুনাফাটাও এখানে ওইভাবেই ওই কাজের উপরেই দেখাতে হবে। তো মুনাফাটাও আপনি অতটুকুই পাবেন। তো এইভাবেই আপনি প্রাক্কলিত মুনাফার অংশটা আপনার দেখাতে হবে। তো আপনার প্রাক্কলিত মুনাফার দেখানোর সূত্র এখানে অনেকগুলো আছে। আপনি কোন সময় কোনটা অ্যাপ্লাই করতে হবে এটা আপনার অঙ্কে থেকেই আপনি বুঝে যাবেন। যদি এখানে 90% দেওয়া থাকে, যে কাজের 90% আপনার ধরেন যে এখানে দেওয়া হয় 10% সংরক্ষণ করে রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা ফলো করতে হবে। ঠিক আছে? তো এইভাবে আপনি প্রত্যেকটা মুনাফা বের করার সিস্টেম আপনি বুঝে গেলেন, যেটা আপনাদের অঙ্কে কিন্তু আমি একটা টিকা দিয়েছি। ঠিক আছে? এই টিকাটা বুঝতে হলে আপনার এই যে আমি টিকাটা কিন্তু দিয়েছি যে আপনাদের কাজ কমপ্লিট হয়েছে, আপনাদের অ্যাসাইনমেন্টে যে অঙ্কটা দেওয়া ছিল, অ্যাসাইনমেন্টের অঙ্কে কাজ সম্পাদনের হার কতটুকু কাজ সম্পাদন হয়েছে, আমি কাজ সম্পাদনের হার বের করে দেখেছি, এটা প্রায় 52%-এর উপরে।
কাজ সম্পাদনের হার আপনি চাইলে বের করে নিতে পারবেন। কাজ সম্পাদনের হারটা 52% উপরে। তো সেই কারণে আমি এই সিস্টেমে মুনাফাটা দেখিয়েছি আপনাদের অ্যাসাইনমেন্টে। অনেকেরই প্রশ্ন হতে পারে যে স্যার মুনাফাটা আপনি দেখিয়েছেন কিভাবে সেটা আসলো। তো আপনি অঙ্কটা যদি করে থাকেন অ্যাসাইনমেন্টের অঙ্কটা, তাহলে আপনি বুঝবেন যে অঙ্কটা এইভাবে করা হয়েছে, কারণ অঙ্কটা আপনার কাজ সম্পাদিত হয়েছিল 52%। তো সেই কারণে আমরা মুনাফাটা সম্ভাব্য মুনাফা হিসাবে দেখাবো, এবং মুনাফার অংশটা আমরা এইভাবে দেখাবো 3/2 অংশ, এবং ওখানে প্রত্যয়নকৃত কাজ ছিল 90%। তো সেই কারণে আমরা এই যে প্রত্যয়নকৃত কাজের মূল্য ডিভাইডেড বাই নগদ প্রাপ্তি দিয়ে দেখাইছি, এই দুইটারে ভাগ দিলেই আপনার 90% আছে। ঠিক আছে, তো আমরা এখন ধরেন যে একটা অঙ্কে যাই, অঙ্কে গিয়ে আমরা 5-6 মিনিট আলোচনা করে আমাদের ক্লাসটা শেষ করে দিব। আপনাদের হয়তোবা নেক্সট ক্লাস আছে, তো সেই কারণে আমরা একটা অঙ্ক না করালে এতক্ষণ যা আলোচনা করছে পুরাটাই আপনার এখানে ধরেন অর্ধেক বোঝানো হবে আর কি, আপনার পুরাটাই আপনার ইনকমপ্লিট থেকে যাবে। তো সেই কারণে কমপ্লিট করার জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আপনার 5-6 মিনিটে আমরা শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা দেখেন এখানে একটা ঠিকা কার্য কিভাবে আপনার বের করতে হয়, ঠিকা কার্যের ব্যয়। তো আমরা ঠিকা কার্যের ব্যয় থেকে কিভাবে মুনাফা বের করতে হয় বা ঠিকা কার্যের হিসাবটা কিভাবে করতে হয়, আমরা এখানে মোটামুটি একটা অঙ্ক এখানে পেলাম। এই অঙ্কটা আমরা দেখি, এটা পৃষ্ঠা নাম্বার আছে হচ্ছে 187-তে, 187 নাম্বার পৃষ্ঠাতে আপনি এই অঙ্কটা পাবেন। ঠিকা কার্যের ব্যয় কিভাবে নির্ধারণ করা লাগে আমাদের একটা অঙ্ক আছে। তো অঙ্কটা দেওয়া ছিল হচ্ছে উপরে, অঙ্কটা অনেক বড়, আমরা একদম এত থিওরিটিক্যালি এত ডিটেলসে অঙ্ক আমার এখানে আমি বুঝাই পারবো না। তারপরে আপনার অঙ্ক যেহেতু না বুঝাইলে আপনি বুঝবেন না, বুঝাইতে হবে। আমি ধরেন যে পড়ে যাচ্ছি, সবকিছু খুঁটিনাটি ভাঙবো না, কারণ আমি উপরে ভেঙে আসি। তো 1994 সালের জানুয়ারি মাসে একজন ঠিকাদার একটি বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে। তো বিল্ডিং নির্মাণের কাজে সে দেখা গেল এখানে এই বিল্ডিং নির্মাণের কাজটা হচ্ছে 8 লাখ টাকা। বছরে সারা বছরে ঠিকাদার নিম্নলিখিত খরচগুলা করছে। এই 8 লাখ টাকার বিল্ডিং নির্মাণ করতে যায় সেই খরচগুলা করছে: 50,000 টাকা কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি দিচ্ছে 30,000 টাকা, যন্ত্রপাতি কিনছে সে 80,000 টাকা, প্রত্যক্ষ খরচ করছে সে 20,000 টাকা। এবং নিম্নলিখিত অতিরিক্ত তথ্য থেকে হিসাবকালের জন্য একটি ঠিকা কার্য হিসাব প্রস্তুত করা। আপনারা এখানে একটা ঠিকা কার্য হিসাব প্রস্তুত করতে বলছে। অতিরিক্ত তথ্যগুলা কি? যেমন যন্ত্রপাতির মূল্য, এখানে যন্ত্রপাতিটা জানুয়ারি মাসে দেখানো হয়েছে যে যন্ত্রপাতি সে কিনেছিল 80,000 টাকা, আর এখানে 31শে ডিসেম্বর, মানে জানুয়ারিতে কাজটা সে শুরু করেছিল, কিন্তু ডিসেম্বরে এসে দেখা গেল যে যন্ত্রপাতিটা এখনো অবশিষ্ট আছে 60,000 টাকা। তার মানে 20,000 টাকা এখানে অপচয় হয়েছে। তারপরে কাঁচামাল মজুদ, কাঁচামাল সে কিনেছিল 50,000 টাকা জানুয়ারিতে, কিন্তু ডিসেম্বরে আসা মজুদ দেখা গেল হচ্ছে 10,000 টাকা। গুদামে ফেরত কাঁচামাল, গুদামে 2,000 টাকার কাঁচামাল ফেরত পাঠানো হয়েছে। প্রত্যয়নকৃত কাজের মূল্যটা আবার দেওয়া আছে। তো প্রত্যয়নকৃত কাজের মূল্যটা হচ্ছে যে যতটুকু কাজ কমপ্লিট করেছে তার উপরেই এখানে ইঞ্জিনিয়ার সার্টিফাইড করে। তো ইঞ্জিনিয়ার সার্টিফাইড করেছে হচ্ছে 1,50,000 টাকার কাজ, এবং নগদ পাওয়া গেছে হচ্ছে 90%। তার মানে এখানে প্রত্যয়ন করেছে ইঞ্জিনিয়ার 1.5 লাখ টাকার, কিন্তু পেয়েছেন হচ্ছে 1,40,000 টাকা। তার মানে ইঞ্জিনিয়ার প্রত্যয়ন করার পরেও এখানে যে ঠিকাদাতা সে কিন্তু আপনার এই কাজের একটু অংশ কিন্তু সে কেটে রেখে দিছে। তো এখানে 1,50,000 টাকা, কিন্তু সে আপনি পাইছেন হচ্ছে 1,40,000 টাকা। তার মানে এখানে 10,000 টাকা কিন্তু এখানে সে কেটে রেখে দিছে সংরক্ষণ হিসাবে। এবং অপ্রত্যয়নকৃত কাজ হচ্ছে এখানে 80,000 টাকা, সরি 8,000 টাকা, মানে এখানে ইঞ্জিনিয়ার অ্যাপ্রুভ করে নাই, এরকম কাজের মূল্য হচ্ছে 8,000 টাকা। তো এই হচ্ছে আপনার অঙ্কের তথ্য। এই তথ্য থেকে আপনার ঠিকা কার্যের হিসাব প্রস্তুত করতে হবে। তো আসেন আমরা অঙ্কে চলে যাই। তো ঠিকা কার্যের অঙ্ক আমরা প্রস্তুত করতে গেলে আমাদের প্রথমে ঘর টানতে হবে। অঙ্কের শুরুতে আমি বলেছি যে আপনার ডেবিট ক্রেডিট এখানে 4টা ঘর টানতে হবে। ডেবিটের 2টা ঘর, ক্রেডিটের 2টা ঘর, বিবরণ টাকা, বিবরণ টাকা। তো এই 4টা ঘর টেনে আপনার প্রথমেই ডেবিট সাইডে আপনার এখানে প্রত্যয়নকৃত কাজের জন্য যে ব্যয়গুলো আপনি করেছেন সেই ব্যয়গুলো এখানে বসাতে হবে। তো ডেবিট সাইডে আমরা প্রথমে লাভ ক্ষতি হিসাবের মতোই ব্যয়গুলো বসাবো। যেমন কাঁচামালের জন্য এখানে ব্যয় করা হয়েছে, এখানে যা আছে সব সরাসরি আপনি বসাই দিবেন। যত খরচ আছে, কাঁচামালের জন্য খরচ করেছে 50,000, প্রত্যক্ষ মজুরির জন্য 30,000, যন্ত্রপাতির জন্য 80,000, প্রত্যক্ষ খরচের জন্য এখানে 20,000। তো সবগুলো আপনি এখানে বসা দেন। কাঁচামালের জন্য 50, প্রত্যক্ষ মজুরি 30, যন্ত্রপাতির জন্য 80, প্রত্যক্ষ খরচের জন্য 20,000 টাকা। এরপরে আমরা বলেছি যে এটা থেকে বিয়োগ যাবে হচ্ছে যতটুকু অংশ এখন অবশিষ্ট রয়ে গেছে। তো আমরা দেখেছি যে 31শে ডিসেম্বর তারিখে এই জিনিসগুলা আমার অবশিষ্ট রয়ে গেছে বা অব্যবহৃত রয়ে গেছে, বা এগুলা ফেরত দেওয়া হয়েছে, মানে এগুলা
অব্যবহৃত থেকে গেছে, তো এইগুলো এখন আবার বিল দিতে হবে। যেমন এখানে যন্ত্রপাতি 60,000 টাকা, কাঁচামাল 10,000 টাকা, আবার গোডাউনে ফেরত পাঠানো হয়েছে 2,000 টাকা। তার মানে এইগুলো সবগুলোই বেঁচে গেছে। তো বেঁচে গেছে যেগুলো অব্যবহৃত সেইগুলো এখান থেকে আবার বাদ যাবে। যেমন ফেরত কাঁচামাল 2,000 টাকা আপনি একটু আগে দেখলেন, এবং কার্যস্থলে কাঁচামাল মানে এটা সমাপনী মজুর যেটা, এটাও আপনার এখানে অব্যবহৃত, এটা বাদ যাবে। এবং কার্যস্থলে যন্ত্রপাতি আপনার 60,000 টাকা অবশিষ্ট আছে। আপনার এখানে যন্ত্রপাতির মূল্য ছিল হচ্ছে 80,000 টাকা, তো বছর শেষে আপনি অবশিষ্ট আছে হচ্ছে 60,000 টাকা। তার মানে যন্ত্রপাতি অবচয় হয়েছে বা ক্ষতি হয়েছে হচ্ছে 20,000 টাকা। তো এই 20,000 টাকা আপনি দেখাবেন। তো 20,000 টাকা দেখাতে গেলে আপনার এখানে 60,000 টাকা ক্রেডিটে বসাইলে আপনি 20,000 টাকা ডেবিট বা খরচ হিসেবে আপনি দেখাতে পারবেন। তো সেই কারণেই আমরা এখানে যেগুলো অব্যবহৃত রয়ে গেল সবগুলো আমরা এখানে বসালাম, আর যেগুলো খরচ হিসেবে আমি শুরুতেই আমি করেছি সবগুলো ডেবিট সাইডে বসালাম। তো এই ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইডের অব্যবহৃতগুলো বাদ দিয়ে দিলে আমার এখানে বের হবে হচ্ছে সম্পাদিত কাজের ব্যয়। আমি যেই কাজটা করেছি সেই কাজটা করতে আমার কত টাকা খরচ হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে সম্পাদিত কাজের ব্যয়। তো সম্পাদিত কাজের ব্যয় এই ডেবিট থেকে ক্রেডিট অংশটা বাদ দিলে আমার সম্পাদিত কাজের ব্যয় আসে হচ্ছে আমার 1,08,000 টাকা। সম্পাদিত কাজের ব্যয়, সম্পাদিত কাজের ব্যয় আসে 1,08,000 টাকা। তো এই সম্পাদিত কাজের ব্যয়টাকে আমি আবার নিয়ে আসবো হচ্ছে ব্যালেন্স বিডি হিসাবে এর পরের বছরের শুরুতে। আমি এটাকে ব্যালেন্স বিডি হিসাবে এর পরের বছরের শুরুতে এটাকে ট্রান্সফার করে দেবো। এই 1,08,000 টাকা হচ্ছে আমার এখানে ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য। তো এই পার্থক্যটাকে আমরা বলি হচ্ছে সম্পাদিত কাজের ব্যয়। তো এই পার্থক্যটাই সম্পাদিত কাজের ব্যয়, এটাই আমরা ব্যালেন্স বিডি হিসাবে পরের বছরের শুরুতে নিয়ে যাব। সম্পাদিত কাজের ব্যয় হচ্ছে 1,08,000 টাকা। তো এই সম্পাদিত কাজের ব্যয়টা থেকে আমার এখন বাদ যাবে হচ্ছে, এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে সম্পাদিত কাজের ব্যয় থেকে আপনার বাদ দিতে হবে যতটুকু অপ্রত্যয়ন করা হয়েছে, মানে যতটুকু আপনার প্রত্যয়ন করা হয়নি এই অংশটা আপনার বাদ দিতে হবে। তো আমার এখানে চলতি কাজের মূল্যের অপ্রত্যয়নকৃত কাজের অংশ হচ্ছে, এখানে আপনি উপরে যদি যান এই যে অপ্রত্যয়নকৃত কাজের অংশ হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা এখানে ইঞ্জিনিয়ার অ্যাপ্রুভ করে নাই। আপনি যতটুকু কাজ করেছেন সম্পাদিত কাজের যতটুকু আপনি ব্যয় করেছেন সম্পাদিত ব্যয়ের ভিতরে 8,000 টাকার ব্যয় আপনার ইঞ্জিনিয়ার অ্যাপ্রুভ করে নাই। তার মানে এটা হচ্ছে অপ্রত্যয়নকৃত ব্যয়। তো এই অপ্রত্যয়নকৃত ব্যয়টা আপনি সম্পাদিত কাজের ব্যয় থেকে বাদ দিলে আপনি পাবেন হচ্ছে প্রত্যয়নকৃত কাজের ব্যয়। তো আমরা এতক্ষণ কথা বলেছি হচ্ছে প্রত্যয়নকৃত কাজের ব্যয় বের করার জন্য। তো আপনি সম্পাদিত কাজের ব্যয় থেকে আপনার অপ্রত্যয়নকৃত কাজের ব্যয়টা বাদ দিলে আপনি প্রত্যয়নকৃত কাজের ব্যয় পাবেন। তো প্রত্যয়নকৃত কাজের ব্যয় হচ্ছে এখানে 1,00,000 টাকা। তো প্রত্যয়নকৃত কাজের ব্যয় 1,00,000 টাকা হইলে এখানে এই প্রত্যয়নকৃত কাজের ব্যয়টা আমার এখানে হচ্ছে ব্যালেন্স। তো এই ব্যালেন্স সিডিটাই আমি পরের বছরে ব্যালেন্স বিডি হিসাবে আমি নিয়ে আসবো। তো এই ব্যালেন্স বিডি এই বছরই আনবো, এটা শুধু আমি প্রত্যয়নকৃত কাজেরটা ব্যয়টা আমি বের করে নিলাম। তো প্রত্যয়নকৃত কাজের ব্যয়টা বের করে এই প্রত্যয়নকৃত কাজের ব্যয়টাই আমি ব্যালেন্স বিডি হিসাবে আমি এখানে ডেবিট সাইডে বসাবো। তো এই প্রত্যয়নকৃত কাজের ব্যয় থেকে প্রত্যয়নকৃত কাজের ব্যয়টা এটা আমি বাদ দিব হচ্ছে আমার এখানে প্রত্যয়নকৃত কাজের মূল্য থেকে, যে আমি কত টাকা পেয়েছি আর কত টাকা এখানে ব্যয় করেছি, এই দুইটার পার্থক্যটাই হচ্ছে আমার এখানে প্রফিট। তো এখানে আমরা প্রত্যয়নকৃত কাজের মূল্য যেটা এখানে উপরে আমরা পাবো যে কত টাকা আমাকে সার্টিফাইড করে দেওয়া হয়েছে। তো আমার এখানে প্রত্যয়নকৃত কাজ আমার সার্টিফাইড করে দেওয়া হয়েছে, প্রত্যয়নকৃত কাজের মূল্য হচ্ছে 1,50,000 টাকা। তো এখানে ইঞ্জিনিয়ার 1,50,000 টাকা অ্যাপ্রুভ করে দিয়েছেন। তো 1,50,000 টাকা হচ্ছে প্রত্যয়নকৃত কাজের মূল্য। আর আমার এই 1,50,000 টাকা কাজ করতে যে আমার খরচ হয়েছে হচ্ছে 1,00,000 টাকা। তো এটা হচ্ছে প্রত্যয়নকৃত কাজের ব্যয়। তো আমি এই প্রত্যয়নকৃত কাজের মূল্য থেকে আমি প্রত্যয়নকৃত কাজের ব্যয়টা বাদ দিলে আমার প্রফিটের অংশটা আমি পেয়ে যাব। তো এই প্রফিট হচ্ছে 50,000 টাকা। তো চলতি কাজের মূল্য বা এখানে ভবিষ্যৎ ব্যবস্থা এটা হচ্ছে আমার এই টাকাটা দিয়ে আমি আমার যেই ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আছে এটা চালাবো। তো সেই কারণে এটাকে আমরা প্রফিট বা চলতি কাজের মূল্য বলি, যেহেতু এটা ঠিকা কার্য কন্টিনিউয়াস চলতে থাকে, কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি এখানে প্রফিট দেখাতে পারবেন না। তো সেই কারণে এইখানে এই যেটা চলতি কাজের মূল্য বা এখানে প্রফিট হিসেবে আপনি লিখতে পারেন বা ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে লেখা যায়। তো এটা হচ্ছে এখানে 50,000 টাকা। তো আমাদের অ্যাসাইনমেন্টের যে অঙ্ক ছিল, অ্যাসাইনমেন্টের অঙ্কে এটা ছিল হচ্ছে সম্ভাব্য মুনাফা, ঠিক আছে, যেটা আমরা 3 ভাগের 2 অংশ দেখিয়েছি। তো এইভাবেই আমরা ঠিকা কার্যের মূল্য কিভাবে বের করতে হয় সেটা বের করে নিলাম। এখানে করতে হবে হচ্ছে আপনার 3টা জিনিস মাথায় রাখবেন। এক হচ্ছে আপনি প্রথমে বের করবেন হচ্ছে সম্পাদিত কাজের ব্যয়। তো সম্পাদিত কাজের ব্যয় বের করতে গেলে আপনার এখানে যত ব্যয় করেছেন এবং যত টাকা অব্যবহৃত রয়ে গেছে এই দুইটার পার্থক্যটাকে আমরা বলেছি সম্পাদিত কাজের ব্যয়। এরপরে বের করবেন হচ্ছে প্রত্যয়নকৃত কাজের ব্যয় 2 নাম্বার।
তো প্রত্যয়নকৃত কাজের ব্যয় হচ্ছে যে আমার এখানে সম্পাদিত কাজের ব্যয় থেকে আপনার অপ্রত্যয়নকৃত কাজের ব্যয়টা আপনি বাদ দিবেন, তাহলে আপনি প্রত্যয়নকৃত কাজের ব্যয় পেয়ে যাবেন। আর এই প্রত্যয়নকৃত কাজের ব্যয় এটা আপনি বাদ দিবেন হচ্ছে প্রত্যয়নকৃত কাজের মূল্য থেকে। তো মূল্য থেকে আপনি ব্যয়টা বাদ দিলে আপনার যে প্রফিট বা ভবিষ্যৎ ব্যবস্থা যেটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার মোটামুটি ঠিকাকার্য করার একটা সিম্পল অঙ্ক। তো আপনাদের এখন যদি কোনো কিছু বলার থাকে বলেন, এখন আপনাদের জন্য ফ্লোর ওপেন। আমরা 4-5 মিনিট যতক্ষণই আপনাদের সমস্যা থাকে আমরা একটু আলোচনা করব। তো যারা যারা আছেন এখন বলেন, কার কোন জায়গাতে সমস্যা আছে বলেন। স্যার সমস্যার আগে আমি একটা বিষয় একটু জানতে, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন, শুনছি। স্যার আপনার কন্টাক্ট নাম্বারটা একটু চাচ্ছিলাম, আর ওই যে আপনি যে লিংক থেকে দেখাচ্ছেন স্যার, এই লিংকটা কি পেতে পারি? পিডিএফ এই লিংকটা স্যার, ডাউনলোড লিংক। ও এটা আপনাদের ই বুকে আছে, আপনি যাবেন হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট আছে www.bou বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি.edu.bd, এটাতে যে ই বুকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এই ইউনিটগুলো আপনি আপনার বইয়ে যে ইউনিটগুলো এগুলা সফট কপি করে আপনার ওইখানে ই বুক আকারে পাবলিশ করা আছে, আপনি ওইখান থেকে চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে স্যার, আপনার কন্টাক্ট নাম্বারটা পেতে পারবো স্যার? আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার আমি দিব, সমস্যা নাই। এরপরে আর কার কি সমস্যা আছে বলেন। অঙ্কটা বুঝতে পারছি ভালো। আচ্ছা, বুঝতে পারলে ভালো, কারণ এটা আপনাদের অ্যাসাইনমেন্ট আছে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। অ্যাসাইনমেন্টে কিন্তু এই অঙ্কটা আছে, নাহলে আপনি খালি লিখে যাবেন, বুঝবেন না কিছু। আমাদের সাথে হ্যাঁ বলেন। যে বুঝলেন এর পরেও কিন্তু আরেকটা দেখাচ্ছে যে ব্যালেন্স প্রদর্শনের জন্য চলতি কাজের মূল্য নির্ধারণ, আরো কিছু অংশ দেখাচ্ছে, এইটা কি স্যার? ওটাও তো অঙ্কের ভিতরে অংশ নাকি স্যার? এই যে আপনার এখানে আপনার ঠিকা কার্যের আমরা এই যে অঙ্কটা করলাম, ঠিকা কার্যের কিন্তু আমরা এখানে মুনাফা দেখাই না, এই যে ভবিষ্যৎ ব্যবস্থা দেখাইছি। আমি কিন্তু বলেছি যে আপনার সম্পাদনের হার, কার্য সম্পাদনের হার যদি 25% কম হয় তাহলে আপনার মুনাফা দেখাতে হবে না, আপনি ভবিষ্যৎ ব্যবস্থা হিসাবে সেটা রেখে দেবেন। আর কার্য সম্পাদনের হার যদি আপনার 25% বেশি হয়, 50% কম হয়, তাহলে আপনি সম্ভাব্য মুনাফা দেখাবেন। 50% বেশি, 100% কম হয়, তাও আপনি সম্ভাব্য মুনাফা দেখাবেন, যেটা আমরা একটু আগে আলোচনা করে আসছি। তো এইখানে কার্য সম্পাদনের হারটা আপনি দেখতেছেন যে 18.75%, তার মানে এটা 25% কম। তো 25% কম দেখে এখানে মুনাফা দেখানো হয় না, এটাই এখানে লেখা আছে যে শতকরা 25 ভাগের কম যেহেতু, তাই অসম্পূর্ণ ঠিকা কার্যের ক্ষেত্রে সম্ভাব্য মুনাফা নির্ণয় করতে হবে না। ঠিক আছে, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। তো ঠিকা কার্যের হারটা আপনি যেটা 25% কম, এটা বের করবেন কিভাবে? এটা বের করার সূত্রটা হচ্ছে যে আপনার ঠিকা কার্যের মূল্য যত টাকা আপনি একদম উপরে পাবেন, ঠিকা কার্যের মূল্য ছিল হচ্ছে 8 লাখ টাকা। হ্যাঁ, এই যে 8 লাখ টাকা এখানে দেওয়া আছে, আর আপনি এখানে ঠিকা কার্য বাবদ আপনি এখানে প্রত্যয়নকৃত অংশ পেয়েছেন হচ্ছে 1,50,000 টাকা। এই যে প্রত্যয়নকৃত কার্যের মূল্য 1,50,000 টাকা। তো আপনি এখানে ঠিকা কার্যের মূল্য ডিভাইডেড আর প্রত্যয়নকৃত কার্যের মূল্য ডিভাইডেড বাই ঠিকা কার্যের মূল্য গুণন 100 দিলে আপনার হারটা বেড়ে যাবে। তো 8 লাখ টাকার কাজ আপনি করেছেন 1.5 লাখ টাকার কাজ, তাহলে শতকরা হারে আসে হচ্ছে আপনার 18.75% কাজ আপনি কমপ্লিট করেছেন। তো সেই কারণে এটা 25% কম, যেহেতু এখানে আপনার সম্ভাব্য মুনাফা দেখাতে হবে না। যদি এটা 25% বেশি হইতো তাহলে আমরা একটু আগে যে ওই যে উপরে যে এই যে এইভাবে আপনি ঘর করে পাইতেন। এই যে 25% যদি এখানে বেশি হয়, যে আমরা এখানে দেখিয়েছি, এই যে 25% বেশি হলে আপনার এই যে এইভাবে মুনাফা দেখাইতেন, 50% বেশি হলে এইভাবে মুনাফা দেখাইতেন। ঠিক আছে, সিম্পল এটাই হচ্ছে। আচ্ছা বলেন মুসাদ্দেক হোসেন, আপনার কোনো কিছু বলার আছে কিনা বলেন। স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পারলে ভালো। তাহলে আপনাদের এখানে আরেকটা ক্লাস মনে শুরু হয়ে গেছে, তো আপনারা ওইটাতে জয়েন করেন। তো আজকে এখানেই কমপ্লিট করি নাকি?